হ্যালো, গুড ইভিনিং সবাইকে। আজকে আমাদের শিডিউল লাইভ ছিল, যেটা আমি সব জায়গায় ব্যানার দিয়েছিলাম। তো আজকে একটা বিশেষ কারণে কিন্তু আজকে লাইভটা করা, সেটা হচ্ছে অনেকেই জানেন, সেগুলোতে আমরা আস্তে আস্তে আসবো। আজকে হচ্ছে 7th of April। সেটা কেন আজকের দিনটা বেছেছি সেটা নিয়েও আলোচনা হবে। তো আমি তামান্না সরকার, নিউট্রিশন মন্ত্রার পক্ষ থেকে আমার লাইভ লিঙ্কে দেওয়া রয়েছে। আচ্ছা, আর আজকে আমার সাথে যিনি রয়েছেন চন্দ্রিমা চন্দ্রিমা চৌধুরী। তো ও তো নিজে একজন নিউট্রিশনিস্ট, প্লাস হচ্ছে একজন নিউট্রিশন টিচার। তো আমরা আমাদের বক্তব্যতে আসবো, আমাদের সেশনটা শুরু করব। তার আগে আস্তে আস্তে সবাই জয়েন করুক। ততক্ষণ আমরা লিঙ্কটা একটু শেয়ার করে দেবো। আচ্ছা, দুজন দেখছে। আমি মোটামুটি সব জায়গাতে শেয়ার করে দিয়েছি, চন্দ্রিমাও শেয়ার করে দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমি লিঙ্কটা পাঠিয়ে দিয়েছি, দেখো। হ্যাঁ, আমি কিছুজনকে শেয়ার করেছি। আচ্ছা, মোটামুটি 4 জন 4-5 জন চলে হোক, এসেছে। তারপরে আমরা শুরু করি। আচ্ছা, আমি তো একটু ইন্ট্রোডাকশনটা ফার্স্টে দিয়ে দিই। থ্যাংক ইউ সবাইকে যারা জয়েন করছো, আস্তে আস্তে সবাই জয়েন করো। আমরা আলোচনাতে আসবো। আচ্ছা, তার আগে আজকের ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই। আজকে আমাদের টপিক যেটা ছিল, সেটা ছিল হচ্ছে নিউ সেমিস্টার সিস্টেম এবং এডুকেশন সিস্টেম। তো আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, এবং অনেকে আমাদের পড়াতে গিয়ে মনে হয়, যেমন আমি নিজেও পড়াই। আগে পরিচয়টা একটু দিয়ে দিই। আমি অ্যাজ এ নিউট্রিশনিস্ট, সবাই জানে ডায়েটিশিয়ান কাজ করি, কিন্তু আমি পড়াইও। তো সেই জায়গা থেকে আমরা সবাই একজন নিউট্রিশনিস্ট। তো চন্দ্রিমাও কিন্তু নিউট্রিশনিস্ট, তারপরে কিন্তু ও একজন টিচার। তো আমিও পড়াই, অনেকেই জানো। যারা জানো না, তো আমি লাইফ সায়েন্সটা বেশি পড়াই। টিজিটির ক্ষেত্রে হচ্ছে নিউট্রিশন এবং বায়োলজি দুটোই থাকে। তো স্কুলের ক্ষেত্রে পড়াতে গিয়ে আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, দেখেছি কিছু ছেলে মেয়েদের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, কেরিয়ার গাইডেন্সটা থাকে না। তো পুরো এডুকেশন সিস্টেমটা নিয়েই কিন্তু আমরা আজকে কথা বলবো, এবং ওভারঅল আজকে যে এবারের যে নতুন সেমিস্টার সিস্টেম, যেটা সবাই জানো যে নতুন 11-12 কাউন্সিল একটা নতুন নিয়ম চালু করেছেন। সেটা হচ্ছে 4টে সেমিস্টারে ভাগ হবে। ফার্স্ট সেকেন্ড হচ্ছে ক্লাস 11, আর থার্ড আর ফোর্থ হচ্ছে ক্লাস 12।
তো কিরকম তার কি বৃত্তান্ত থাকবে, কেন কি হবে, এগুলো নিয়ে আমরা সব আলোচনা আজকে করবো। চন্দ্রিমা সেই জন্যই আজকে আমাদের সাথে এসেছে এবং আস্তে আস্তে সিজনটা এগোনো যাবে এবং ইন্টারেস্টিংই হবে। আচ্ছা, যারা আমার সবাই স্টুডেন্টরা আছো বা চন্দ্রিমা যারা স্টুডেন্টরা আছো সবাই জয়েন করতে পারো, যে কোনো মানুষ, যে কোনো টিচার, সবাই সবাই জয়েন করতে পারেন। শুধু যে পড়াশোনার কথা হবে শিক্ষা ব্যবস্থা তা নয়, সব দিকটা আমরা কভার করার চেষ্টা করবো। তো আজকের দিনটা বলি আগে। আজকে হচ্ছে 7ই এপ্রিল, 7th of April। অনেকেই জানেন, তবু একটু বলে দিই। আজকে হচ্ছে আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা দিবস। তো সেই জন্য কিন্তু 7ই এপ্রিলকে ওয়ার্ল্ড হেলথ ডে বা আমাদের স্বাস্থ্য দিবস, বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে আমরা পালন করি প্রতি বছর। তো স্বাস্থ্য আমাদের তো অধিকার, তো এটাই এবারে থিম আর কি, সেটাও চন্দ্রিমা আস্তে আস্তে বলবে। তো প্রত্যেকটা মানুষের স্বাস্থ্য কিন্তু তার অধিকার এবং তারা ভালো স্বাস্থ্যের যাতে অধিকারী হয়, তো সেদিকটাও দেখা কিন্তু আমাদের কর্তব্য অ্যাজ এ নিউট্রিশনিস্ট, অ্যাজ এ হিউম্যান বিং, সব দিকটাতে। আর আমরা যারা টিচার আছি তারা তো ছেলে মেয়েদের স্বাস্থ্য শিক্ষাটা নিয়েই বেশি ওয়াকিবহাল থাকবো এবং সেটাই উচিত। তো এর থেকে ভালো দিন আমার মনে হয় আর হয় না। 7th of April আমাদের আজকে এত সুন্দর একটা দিন, আজকে আমরা দুটো দিকই দেওয়ার চেষ্টা করব, যতটা পরিমাণে অ্যাওয়ারনেস দেওয়ার। এবং আমার আগের যে লাইভ গুলো ছিল সেগুলোতেও একটাই কথা, যে আমি এই যে জায়গাগুলো আমরা সেশন গুলো করছি বিভিন্ন এক্সপার্টদের নিয়ে, তার একটাই উদ্দেশ্য, যেটা হচ্ছে অ্যাওয়ারনেস, এবং মানুষ যাতে একটু কিছু জানে বা কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোয়ারি থাকে, এগুলো তো থাকবেই, সেগুলো থেকে তারা যেন কিছু একটু জানতে পারে। তো আমরা এবার সেশনটা শুরু করব। ওভার টু ইউ চন্দ্রিমা। তো প্রথমেই হচ্ছে থ্যাংক তুমি ইউ। একটু বলো যে আমাদের এই লাইভ সেশনটা যেটা আজকে টপিক আসছি সেটাতে, কিন্তু তার আগে হচ্ছে 7th of April আজকে স্বাস্থ্য দিবস, সেটা নিয়ে তুমি কি বলবে বলো। একদম, থ্যাংক ইউ সো মাচ তামান্না। আমি চন্দ্রিমা, আজকে প্রথমবার তামান্নার লাইভ সেশনে আমি রয়েছি এবং খুব ভালো দিনে আমার এই লাইভটা পড়েছে। তার কারণ নিউট্রিশন ব্যাকগ্রাউন্ড বা নিউট্রিশন যারা এখন অব্দি নেয়নি তাদের জন্য আজকের দিনটা কিন্তু খুব জানার মতো একটা দিন। যেটা আমরা সবাই জানি যে আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সেটার আজকে প্রতিষ্ঠা দিবস। এবং সেই প্রতিষ্ঠা দিবসেই কিন্তু আমরা সারা বিশ্ব জুড়ে পালন করে থাকি আমাদের বিশ্ব স্বাস্থ্য দিবস, যেটাকে আমাদের ওয়ার্ল্ড হেলথ ডে বলে আমরা জানি। এবং এভরি ইয়ারের মতো ওয়ার্ল্ড হেলথ ডে তে কিন্তু আমাদের প্রত্যেক বছরের একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোয়। তো এই বছরের যেটা লক্ষ্য রয়েছে সেটা হচ্ছে মাই হেলথ মাই রাইট, মানে আমার স্বাস্থ্য আমার অধিকার। প্রত্যেক মানুষ, আমরা যে যে ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি, প্রফেশনাল ফিল্ডে, প্রত্যেক মানুষের তার নিজের স্বাস্থ্যের প্রতি যে সচেতনতাটা, সেইটা কিন্তু কোনো রকম ভাবেই নেগলেক্ট করা যাবে না। প্রত্যেক মানুষের প্রাইম মোস্ট একটা ফোকাস দিতে হবে এবং সেক্ষেত্রে বিভিন্ন রকমের রোগ থেকে হোক বা নিজের পরিবারকে হোক, সব রকম ভাবে এর গুণাগুণ তুলে ধরতে হবে যে কেন আমাদের সুস্বাস্থ্য যেটা জীবনের জন্য দরকার। এবং আজকের যে টপিকটা, যেটা আমরা ফুড অ্যান্ড নিউট্রিশন সম্বন্ধে জানবো, সেখানে কিন্তু স্বাস্থ্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। কারণ কি, খাদ্য এবং পুষ্টি তার সঙ্গে কিন্তু সরাসরি সম্পর্কিত আমাদের স্বাস্থ্য। তো খাদ্য এবং পুষ্টি এই বিষয়টা সাধারণত যারা শিক্ষা ফিল্ডে রয়েছে, এডুকেশনাল লাইনে, তারা ক্লাস 11-12 থেকে একটা প্রপার সাবজেক্ট হিসেবে সেটা জানে। এবং ক্লাস 11-12 এর হায়ার সেকেন্ডারি কোর্সে ফুড অ্যান্ড নিউট্রিশন একটা সাবজেক্ট, এবং সেই সাবজেক্টের বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন একটা পরিবর্তন এনেছে এই 2024 সাল থেকে। সেই 24 সালে যেটা নতুন ভাবে ইন্ট্রোডিউস করা হচ্ছে সেটা হচ্ছে সেমিস্টার সিস্টেম। আমরা এখনো অব্দি যেটা জানতাম যে আমাদের সাধারণত গ্রাজুয়েশন আর পোস্ট গ্রাজুয়েশন, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে এই সেমিস্টার সিস্টেম থাকতো, কিন্তু এই বছর থেকে শিক্ষায় একটা আমূল পরিবর্তন আনছে এই সেমিস্টার সিস্টেম। যে এই সেমিস্টার সিস্টেম কলেজে বদলে স্কুল টাইমে 11 থেকে শুরু হচ্ছে। তো সেই 11 থেকে শুরু হলে গেলে তখন আমাদের এই সিলেবাস, যেটা আমাদের আগেকার অবধি যে সিলেবাস প্যাটার্নে পরীক্ষা হয়েছে, ক্লাস 11 এর একটা এক্সাম হতো, ক্লাস 12 এর যেটাকে আমরা হায়ার সেকেন্ডারি বলতাম, এখন কিন্তু সেটার মধ্যে একটা পরিবর্তন। আর সেটা বছরের শেষে একটা বড় পরীক্ষা নয়, এখন কিন্তু সেটা 6 মাসের গ্যাপে গ্যাপে পরীক্ষা। সেই জন্য আমি বলবো যে যারা এই বছর মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে এবং তারা যখন এই আগামী এই শিক্ষাবর্ষে ক্লাস 11 এ নতুন করে অ্যাডমিশন নিতে চলেছ, তারা কিন্তু অত্যন্ত যত্ন সহকারে বিষয় নির্বাচন করবে
কারণ কি এই যে বিষয়টা খাদ্য পুষ্টি যেটা আমরা ফুড অ্যান্ড নিউট্রিশন বলে থাকি, এই বিষয়টা কিন্তু যতটাই ইন্টারেস্টিং ততটাই কিন্তু জানার আছে। এবং এই বিষয়টা জানতে গেলে আমাদের এমন কিছু কিছু বিষয় পারিপার্শ্বিক ভাবেও কিন্তু রাখতে হবে যেগুলো এটার সাথে ভীষণভাবে সম্পর্কিত। তো আমি বলতে চাইবো এটাই যে যারা যারা এই বছরে মানে অনেকেই এরকম থাকো যে পিওর সায়েন্স ঠিক পছন্দ নয়, যে অঙ্কে ভীতি রয়েছে বা ফিজিক্যাল সায়েন্সের প্রবলেম আছে যে আমি ঠিক পারবো না, তো তারা যখন সায়েন্সের লাইনেই থাকতে চাইছো তাহলে সেই ক্ষেত্রে নিউট্রিশন একটা আদর্শ বিষয় হতে পারে। কারণ কি এই বিষয়টার মধ্যে যতটা সুন্দর থিওরি ততটাই কিন্তু প্র্যাকটিক্যাল অনেক জিনিস জানার রয়েছে। এবং নতুন সিলেবাস আমি আজকে ওগুলোই তোমাদের জানাবো যে কি কি নতুন জিনিস তোমাদের এবার 11-এ ইন্ট্রোডিউস হচ্ছে বা আগে যেগুলো ছিল সেগুলোর মধ্যে কি কি পরিবর্তন আসছে। তো এটাই বলতে চাইবো। তো মোটামুটি তাহলে সিলেবাসটা নিয়ে এবার একটুখানি আলোচনা শুরু করি যে আমাদের প্রথম সেমিস্টারে কি কি থাকছে। আমাদের আগে যেটা আমরা জানতাম যে খাদ্য পুষ্টির একটা প্রথম যেটা চ্যাপ্টার থাকে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন চ্যাপ্টার। তো ইন্ট্রোডাকশন চ্যাপ্টার কিন্তু থাকবে, কিন্তু থাকবে হচ্ছে প্রথম সেমিস্টার। আমি আবার বারবার করে বলছি তোমাদের প্রথম সেমিস্টারে এটা কিন্তু মানে একটা মানে কি বলবো একটা মেন পার্ট যেটা না জানলে তোমরা এগোতে পারবে না, সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট। বেসিক কনসেপ্ট অফ ফুড নিউট্রিশন মানে যেটাকে আমরা বলে থাকি খাদ্য পুষ্টি পরিপোষক এবং আমাদের নিউট্রিশন সায়েন্স মানে পুষ্টি বিজ্ঞান, এইগুলো সম্বন্ধে আমাদের বিস্তারিত জানতে হবে হচ্ছে ইউনিট 1। কিন্তু একটা জিনিসে বলে রাখি, আমাদের নিউট্রিশনের যে থিওরি আর প্র্যাকটিক্যালের কথা বললাম, থিওরি পূর্ণ মান হচ্ছে 70 মার্ক আর প্র্যাকটিক্যালের পূর্ণ মান হচ্ছে 30। এবার এই যে সেমিস্টার সিস্টেমটা শুরু হচ্ছে তাতে কিন্তু 70টাকে দুভাগে ভাগ করে দিয়েছে। কিরকম ভাবে? প্রথম সেমিস্টারে এমসিকিউ যেটাকে রাখা হয়েছে সেটা হচ্ছে 35 নম্বরে, এবং পরবর্তীকালে যেটা আমাদের ব্রড কোয়েশ্চেন থাকবে সেখানে থাকবে হচ্ছে বাকি 35 নম্বর। তাহলে বুঝতেই পারছো তোমরা যখন প্রথম সেমিস্টারে পরীক্ষা দেবে সেখানে কিন্তু তোমাদের বড় প্রশ্ন লাগছে না। তার মানে তোমাদের কাছে এটা কিন্তু একটা খুব ভালো সুযোগ যে তোমরা শুধুমাত্র প্রথমে সেমিস্টারে যে চ্যাপ্টার গুলো থাকবে তাতে কিন্তু শুধুমাত্র এমসিকিউ গুলোই ভালো করে প্র্যাকটিস করবে। কিন্তু একটাই যেটা যে সুযোগের সাথে সাথে কিন্তু মানে আরেকটা অসুবিধাও যেটা আছে সেটাও বলতে হবে যে এই 35 নম্বরে ভুল মানে কিন্তু ভুল। মানে 35-এ 35 পাওয়াও যেরকম একটা সহজ উপায়, কিন্তু 35-এ 0 পাওয়াও একটা অসুবিধার উপায়। মানে তোমাকে অত্যন্ত যত্ন সহকারে যে কোনো বিষয়কে মাথায় ক্লিন কনসেপ্ট রেখে মুখস্থ করতে হবে যে সেই টপিকটা তোমাকে শুধুমাত্র যদি মনে করে যে আমি কতগুলো অনুশীলনীর প্রশ্নকে প্র্যাকটিস করে যাব ব্যাস আমি এখান থেকে প্রশ্ন পেয়ে যাব, তাতে কিন্তু হবে না। প্রতিটি অধ্যায়ে প্রতিটি লাইন ভালো করে জানতে হবে, কারণ এমসিকিউ কিন্তু অলওয়েজ যে যেখানেই এটার যে কোশ্চেন প্যাটার্ন যিনি করবেন, যিনি কোশ্চেনটা করবেন তিনি কিন্তু খুঁটিয়েই প্রশ্ন করবেন। তো তুমি যদি বিষয়টা সম্বন্ধে ভালো করে না জানো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার সঠিক উত্তর দেওয়া সম্ভব হবে না। তো যেটা বলছিলাম ইউনিট 1-এর এটা একটা প্রথম অধ্যায় ছিল যেখান থেকে তোমাদের এমসিকিউতে কত মার্কস থাকবে সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই প্রথম অধ্যায় থেকে তোমাদের মার্কস থাকবে হচ্ছে 5 নম্বর, ঠিক আছে। এবং এর পরের যে অধ্যায়টা রয়েছে যেটা আছে কনসেপ্ট অফ হেলথ রিলেশন টু নিউট্রিশন, মানে যেটা আমি এক্ষুনি যেটা বলছিলাম যে আমাদের স্বাস্থ্য প্রচন্ড রকম ভাবে আমাদের এই বিষয়টার সাথে সম্পর্কিত। তো এই স্বাস্থ্য বিষয়ে একটি অধ্যায় রয়েছে এই ক্লাস 11-এ, এবং সেখান থেকে তোমার প্রশ্ন থাকবে হচ্ছে 5 নম্বর। তাহলে এই যে দুটো চ্যাপ্টার মানে ইউনিট 1-এর দুটো চ্যাপ্টার 5 + 5 = 10 মার্কস, টোটাল 10 নম্বর এখান থেকে তোমরা এমসিকিউতে পাবে। তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারছো আশা করি যে 35-এর মধ্যে আমরা 10-এর হিসেব পেয়ে গেলাম যে 10 নম্বর কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকবে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে ম্যাক্রো মলিকিউলস অফ নিউট্রিশন। এটা আশা করি যারা 9-10-এ তোমরা একটু পুষ্টিবিজ্ঞান সম্বন্ধে আইডিয়া আছে তারা মনে থাকবে যে ম্যাক্রো মলিকিউলস মানে হচ্ছে আমাদের যেটাকে আমরা বলে থাকি যে বেশি পরিমাণে প্রয়োজন এমন কোন কোন খাদ্য উপাদান। ম্যাক্রো মানে যেগুলো প্রয়োজনীয়তা বেশি। তো আমাদের স্বাস্থ্যের জন্য কার্বোহাইড্রেট প্রোটিন আর ফ্যাট এই তিনটে উপাদান হচ্ছে ম্যাক্রো মলিকিউলস এর মধ্যে পড়ে। এবং এই যে তোমাদের এমসিকিউ এর মধ্যেও এই তিনটে চ্যাপ্টারই কিন্তু আছে।
মানে এমসিকিউ যখন কোশ্চেন আসবে তোমাদের তার মধ্যে কার্বোহাইড্রেটের চ্যাপ্টার থাকবে এবং কার্বোহাইড্রেটের চ্যাপ্টারে তোমাকে ডিটেলসে পড়তে হবে, যেহেতু এখানে তোমরা তো আর লাইফ সায়েন্সের ভাগ হিসাবে পড়ছো না, তোমরা একটা নিউট্রিশন আলাদা চ্যাপ্টার পড়ছো, একটা পুরো সিলেবাসের একটা বইয়ের একটা অধ্যায়। তাহলে সেখানে তোমাকে কার্বোহাইড্রেট কাকে বলে, তার বিভিন্ন রকম শ্রেণী বিভাগ, তার বিভিন্ন রকমের কাজ কি, তার বিভিন্ন রকমের অভাবজনিত ফল, আধিক্যজনিত ফল, এগুলো সবই কিন্তু আমাদের কার্বোহাইড্রেট চ্যাপ্টারে লাগবে। এবং তার সাথে যেটা লাগবে, এটার কত মার্কস থাকবে, এখানে কিন্তু একটা বলে রাখি, এই 35 নম্বরের মধ্যে 10 নম্বর এখান থেকে কিন্তু প্রশ্ন থাকবে, তার মানে 10 খানা এমসিকিউ। তার মানে বুঝতেই পারছো চ্যাপ্টার যেরকম গুরুত্বপূর্ণ, প্রশ্নও থাকবে সেরকম বেশি পরিমাণ। ঠিক আছে, নেক্সট চলে যাই, আরেকটা এমসিকিউ এর কথা বলবো, সেটা হচ্ছে প্রোটিন। প্রোটিন তো আমাদের দেহের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে এই প্রোটিনের চ্যাপ্টারটা থেকেও কিন্তু আমাদের 10 মার্কস, মানে যেরকম কার্বোহাইড্রেট সেই রকমই প্রোটিন থেকেও কিন্তু 10 মার্কস, এবং প্রোটিনও আমাদের, আমরা সবাই জানি প্রোটিনের একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে সেইখান থেকে অ্যামাইনো অ্যাসিডের বিভিন্ন রকম আমাদের যে অপরিহার্য অনপরিহার্য অ্যামাইনো অ্যাসিড হয়, তাদের বিভিন্ন রকমের স্ট্রাকচার, তো এগুলো সব মিলিয়ে মিশিয়ে এই প্রোটিনের চ্যাপ্টার, এবং এখানেও কিন্তু প্রোটিনের কাজ, আধিক্যজনিত ফল, অভাবজনিত ফল সব মিলিয়ে এখান থেকে 10 নম্বরের, এখানেও কিন্তু আবার বলে দিচ্ছি 10 নম্বরেরই প্রশ্ন থাকবে। এবং সবার শেষে যেটা আমাদের ম্যাক্রোমলিকুলস এর লাস্ট যেটা, যেটা হচ্ছে লিপিড বা ফ্যাট যেটাকে আমরা বলে থাকি, সেখান থেকেও কিন্তু প্রশ্ন থাকবে, কিন্তু সেটার মান থাকবে 5। তার মানে বুঝতে পারছো প্রথমে দুটো অধ্যায় ছিল 5 5 করে, আর এখানে 5, তার মানে এখানে আমাদের হয়ে যাচ্ছে 15 নম্বর, আর কার্বোহাইড্রেট আর প্রোটিন থেকে হচ্ছে 10 10, তার মানে 20 আর 15 মিলে হয়ে যাচ্ছে এখানে আমাদের 35 নম্বর। তো এখানে যেটা বলা সেটা হচ্ছে তোমাদের অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে যে যেহেতু এবারের এই যে সিস্টেমটা সেমিস্টার সিস্টেম কাউন্সিল থেকে করছে, তাহলে প্রশ্ন কে করবে? তো যতদূর সম্ভব এখনো অব্দি যে সমস্ত নির্দেশিকা বেরিয়েছে সেই থেকে যা বোঝা যাচ্ছে, হয়তো প্রথম সেমিস্টারের কোশ্চেন স্কুলের যিনি শিক্ষক শিক্ষিকা থাকবেন তাকেই করতে হবে, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এটার যে খাতা দেখার পদ্ধতি সেটা কিন্তু একটা মেশিন নির্ভর পদ্ধতিতে শনাক্ত করা হবে। মানে তুমি যেরকম আমরা জানি যে আমাদের বিভিন্ন রকম চাকরি ক্ষেত্রে গভর্নমেন্ট জবের যে এক্সামস গুলো থাকে সেখানে যেরকম ওএমআর শিটে থাকে, তো সম্ভবত এই ক্ষেত্রেও এমসিকিউ যখন ওএমআর শিটের ব্যবস্থা করা হবে, এবং ওএমআর এর এইটা পুরোপুরি দেওয়া হবে একটা মেশিনের সাহায্যে, যে কতজন কোনটা কোনটা ঠিক। তো সেই জন্য আমি শুরুতেই যেটা বলছিলাম যে একদম সঠিক হলে তুমি 35-এ 35ও পেতে পারো, আবার ভুল হলে কিন্তু 35-এ 0ও পেতে পারো। তো সেই জন্য এখানে নিজে থেকে বানানোর কোনো জায়গা নেই, তোমরা যতটা পারবে ভালো করে খুঁটিয়ে প্রথমের দিকের এই যে 5টা চ্যাপ্টার বললাম এখান থেকে তোমাদের জানতে হবে। তো এই ছিল এতক্ষণে ক্লাস 11 এর আমাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা আমি ডিসকাস করলাম। এরপরে যেটা বলি যে ফার্স্ট সেমিস্টার এমসিকিউ মানেই কিন্তু বুঝতে হবে এবার সেকেন্ড যে সেমিস্টারটা, যেটাতে ক্লাস 11 এর পরের যে পার্টগুলো আমরা পাবো সেটা কিন্তু হবে ব্রড কোয়েশ্চেন টাইপ। তো ব্রড কোয়েশ্চেন টাইপের মধ্যে এখানে একটা পরিবর্তন আছে এই বছরে সেমিস্টার সিস্টেমে। আমরা গত বছরের অবধি 11-এ যেটা দেখে আসতাম, বড় প্রশ্ন মানে থাকতো 7 মার্কসের প্রশ্ন, তাই তো? তো 7 মার্কসের প্রশ্ন কিন্তু এই বছর থেকে আর সেই রকম ভাবে থাকছে না, তার বদলে এসে যাচ্ছে 2 মার্কসের প্রশ্ন, মানে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এবং রচনাধর্মী প্রশ্ন, যেটা থাকবে কিন্তু 5 নম্বর। তার মানে বলা যেতে পারে নিউট্রিশনে হাইয়েস্ট মার্কসের প্রশ্ন হচ্ছে 5 মার্কস। তার মানে বুঝতেই পারছো যে 2 নম্বরের প্রশ্ন তোমাদের থাকবে আর 5 নম্বর। এক্ষেত্রে আমি একটা জিনিস উল্লেখ করতে চাইবো, এখানে কিন্তু তোমাদের শব্দের একটা লিমিটেশন থাকবে, মানে তোমরা চাইলে 2 নম্বরে 1 পাতা জুড়ে লিখতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু তোমার প্রশ্নে পুরো নম্বর ডিডাক্ট করে দেওয়া হবে। 2 নম্বরের জন্য খুব বেশি হলে 40 থেকে 50 শব্দ, তার মধ্যেই তোমাকে তোমার উত্তরটা গুছিয়ে লিখতে হবে। এবং যেটা 5 মার্কসের প্রশ্ন থাকবে সেখানে সম্ভবত 100 শব্দের মধ্যে তোমাকে সেই উত্তরটি লিখতে হবে। তাহলে বুঝতেই পারছো যে এখন মানে অযথা এক্সট্রা পড়ে বা এক্সট্রা লিখে নম্বর পাওয়া যাবে এই ধারণাটা কিন্তু ছাড়তে হবে। এখনকার পড়াশোনা আমাদের টেকনিক্যাল পড়াশোনা, এবং টেকনিক্যাল পড়াশোনাতে টু দা পয়েন্ট আনসার, যে তুমি এক্সট্রা লিখে সেখানে তুমি এক্সট্রা মার্কস পাবে তার কিন্তু জায়গা নেই, যেরকম প্রশ্ন সেই রকমই প্রশ্নের উত্তর। হ্যাঁ, এবার তুমি যদি ধরো কোনো কিছু কাকে বলে এসছে সেখানে তুমি একটি উদাহরণ দিয়ে দিতে চাইছো, সেটা নিশ্চয়ই থাকবে। প্রশ্নের সাপেক্ষে তুমি প্রয়োজনে জিনিস দিতে পারো, কিন্তু সেটা যেন অতিরিক্ত অযথা লেখার নয়,
যে যেটুকু দরকার সেইটুকুকে তুমি তার মধ্যে লিখবে, যাতে তোমার উত্তরটা যিনি টিচার খাতা দেখবেন তিনি যেন দেখে বোঝেন যে হ্যাঁ তোমার উত্তর একদম যথাযথ রয়েছে, তাকে নাম্বার দেওয়া যাবে। তো পরের পার্টে চলে আসি সেকেন্ড সেমিস্টারের কথায়। সেকেন্ড সেমিস্টারে যেটা থাকবে, আগের সেমিস্টারে যেহেতু ম্যাক্রো নিউট্রিয়েন্টস গুলো সমস্ত হয়ে গেছে, এই সেমিস্টারে থাকবে কিন্তু মাইক্রো নিউট্রিয়েন্টস। মাইক্রো নিউট্রিয়েন্টস বলতে আমরা কি বুঝি? আমাদের ভিটামিনস আছে, মিনারেলস রয়েছে, খনিজ লবণ রয়েছে, জল রয়েছে, এগুলো হচ্ছে সব আমাদের ম্যাক্রো মিনারেলস এর মধ্যে। এবং ভিটামিনে তোমরা মোটামুটি লাইফ সায়েন্সেও জানো যে দু ধরনের আমাদের ভিটামিন ক্যাটেগরি ওয়াইজ হয়, একটা জলে দ্রবণীয়, ফ্যাটে দ্রবণীয়। তো এই যে পার্টটা থেকে, যেহেতু এটা বড় প্রশ্ন, তাই মার্কস ডিভিশনটা কিন্তু একটু অন্যরকম। তো আমি এক এক করে বলে দিচ্ছি। প্রথম যেটা তোমাদের ভিটামিন থাকবে, তার মধ্যে ফ্যাট সলিউবল, ওয়াটার সলিউবল থাকবে, এবং এইখানে একটি নতুন সংযোজন এইবারের 11 এর সিলেবাসে আছে, সেটি হচ্ছে নিউট্রাসিউটিক্যাল। তোমাদের কাছে এই জিনিসটা হয়তো একদম নতুন জিনিস। যারা আমরা নিউট্রিশন ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছি আমরা এই ব্যাপারটা জানি, কিন্তু ক্লাস 11-এ এতদিন অব্দি এই টপিকটা কোনোভাবে ছিল না, কিন্তু এই বছরে এটা নতুন ভাবে ইন্ট্রোডিউস হয়েছে নিউট্রাসিউটিক্যাল। সেইটি কিন্তু এই ভিটামিনস এর চ্যাপ্টার্স এর মধ্যে আমরা পাবো। তো সেখান থেকে প্রথমে যেটা বলি, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 2 মার্কসের দুটি, তার মানে এখানে হচ্ছে 4 নম্বর, তাই তো? আর ডেসক্রিপটিভ যে প্রশ্ন থাকবে সেখানে থাকবে একটা বড় প্রশ্ন। ঠিক আছে, একটা বড় প্রশ্ন সেখানে থাকবে। তাহলে এই দুটো থেকে মিলিয়ে টোটাল আমরা পাচ্ছি ভিটামিনস থেকে, অনলি ভিটামিনস অ্যান্ড নিউট্রাসিউটিক্যালস থেকে 9 মার্কস। তার মানে আমাদের মাথায় রাখতে হবে 35 মার্কস যেটা ডেসক্রিপটিভ কোয়েশ্চেন থাকবে, তার 9 মার্কস হচ্ছে ভিটামিন, ফ্যাট সলিউবল, ওয়াটার সলিউবল অ্যান্ড নিউট্রাসিউটিক্যাল। নেক্সট পরেরটায় যাচ্ছি। পরের যেটা রয়েছে সেটা হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্টস এর খনিজ লবণ। এবার খনিজ লবণের চ্যাপ্টার তো আমরা পড়বো। এখানে খনিজ লবণের মধ্যেও আবার দু রকমের ক্যাটেগরি রয়েছে, যেটা আমরা জানি যে আমাদের যেটা অধিক পরিমাণে প্রয়োজন হয়, যেগুলোকে গুরুত্বপূর্ণ আমরা মিনারেলস বলে থাকি, এবং তারপরে হয় ট্রেস মিনারেলস, মানে যেগুলো কম প্রয়োজন। তো সেগুলো তোমাদের সিলেবাস ওয়াইজ থাকবে। এবং এর সাথে জল, যেটা ছাড়া আমাদের মানে কি বলবো, খাদ্য পিরামিড বলো বা খাদ্যের বিভাগ বলো, কোনোটাই সম্পূর্ণ হয় না। জল আমাদের যে কোনো জিনিসের মধ্যে, হয়তো অনেকে বলবে জল কি খাবার জিনিস, কিন্তু জলকে যতটাই তোমরা ওরকম করো, জল ছাড়া কিন্তু কোনো খাবার জিনিসই আবার গুরুত্ব পাবে না। তো সেই জন্য জলের চ্যাপ্টার তোমাদের এই খনিজ লবণের চ্যাপ্টারের সাথে পড়তে হবে। সেক্ষেত্রে তোমাদের এই চ্যাপ্টারটা, মানে যেটা ইউনিটটা বললাম, এখান থেকে তোমার প্রশ্ন থাকবে হচ্ছে 2 মার্কসের 3টে। তাহলে এখানে হচ্ছে 6 নম্বর। আর এখান থেকে বড় প্রশ্ন ঠিক আগেরটার মতোই একটা। তার মানে 6 আর 5 মিলে হচ্ছে 11। টোটাল আমরা খনিজ লবণ আর জলের চ্যাপ্টার থেকে পাচ্ছি 11 নম্বর। ঠিক আছে, নেক্সট পরেরটায় চলে যাই। এখানে কিন্তু ডেসক্রিপটিভে মানে পড়তে হবে একটু বেশি সিলেবাসে, যেহেতু আগেরটা এমসিকিউ ছিল, মানে সিলেবাস কম ছিল, কিন্তু ডেসক্রিপটিভে সিলেবাস বেশি। তো পরের যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে মিল প্ল্যানিং, মানে যেটাকে আমরা বাংলায় বলে থাকি খাদ্য পরিকল্পনা। তোমরা অনেকেই জানো নিউট্রিশন নিয়ে পড়ে পরবর্তীকালে ডায়েটিশিয়ান, যেটা নিউট্রিশনিস্ট, এই যে লাইনে যাওয়া যায়। তো সেখানে কিন্তু খাদ্য তালিকা প্রস্তুতি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটার ধারণাটা তোমাকে ক্লাস 11 থেকে রাখতে হবে। এই জন্যই সিলেবাসে তোমাদের এই টপিকটা রাখা। এবং তার সাথে যেটাকে খাদ্য তালিকা প্রস্তুত করবে, তাহলে আমাদের খাদ্যের কতগুলো বিভাগ হয় সেটাও তো জানতে হবে। ঠিক তাই, সেই জন্য এই ইউনিটটার মধ্যে ফুড গ্রুপ অ্যান্ড কমোডিটিস বলে একটা পার্ট রাখা হয়েছে। সেখানে আমরা বিভিন্ন রকমের এই দানা শস্য, ডাল জাতীয় খাদ্য, বা ডিম, মাছ, মাংস, সয়াবিন, তারপর চিনি, নুন, এই এই বিভিন্ন রকমের খাদ্য তালিকায় যত রকমের জিনিস হয় সেগুলো সম্বন্ধে বিস্তারিত জানবো। এবং এইখান থেকে যে প্রশ্ন থাকবে আমি বলে দিই, 2 মার্কসের থাকবে একটাই প্রশ্ন, এবং 5 মার্কসেরও থাকবে একটাই প্রশ্ন। তার মানে 2 আর 5 মিলে হচ্ছে 7। এবং সবার শেষ যেটা লাস্ট ইউনিট বলা যেতে পারে, সেটাকেও এখানে বলছে মিল প্রিপারেশন অ্যান্ড ডেইলি অ্যালাউন্সেস ফর ইন্ডিয়ান। আমরা এই খাদ্য তালিকা যখন প্রস্তুত করব, সেখানে আমাদের মাথায় একটা জিনিস রাখতে হবে, যে সেখানে কিন্তু আমাদের যে এই বিভিন্ন বয়সের মানুষ, মানে আজকে আমাদের একটা ছোট শিশু, তার খাদ্য তালিকা আর একজন বড় মানুষের খাদ্য তালিকা ভিন্ন হবে, আবার একজন বয়স্ক মানুষ তার খাদ্য তালিকা ভিন্ন হবে। তাহলে এই যে খাদ্য তালিকা বিভিন্ন বয়স অনুযায়ী, পেশা অনুযায়ী যে বিভিন্ন রকমের হয়, সেইটা সম্বন্ধে তোমরা পড়বে হচ্ছে এই চ্যাপ্টারে। এবং তার সাথে সাথে অলওয়েজ আমাদের যেটা জানতে হয়, সুষম খাদ্য তালিকা প্রস্তুতি।
যে আমরা আমাদের সারাদিনের খাবারের মধ্যে কোন কোন খাদ্য তালিকা মানে কিরকম ভাবে কাকে দেব, কতটা তার প্রয়োজন শরীরের চাহিদা অনুযায়ী সেইগুলো। এবং এই লাস্ট অধ্যায়টা থেকে তোমার প্রশ্ন থাকবে হচ্ছে 2 মার্কসের 2টি প্রশ্ন, এবং থাকবে একটি প্রশ্ন থাকবে 4 মার্কসের। মানে এখানে একটা নিয়মের পরিবর্তন, এতক্ষণ আমরা 5 মার্কসের প্রশ্ন প্রত্যেক অধ্যায় থেকে পাচ্ছি না, কিন্তু এখানে হাইস্ট বড় প্রশ্ন থাকবে কিন্তু 4 মার্কস। তাহলে এই যে টোটালটা আমরা হিসেব করলাম, তাহলে 4 যোগ 4 করে হচ্ছে 8। তাহলে হিসেব মতো আমাদের এই বড় কোশ্চেনের যে পরীক্ষাটা হবে সেখানে টোটাল 9 যোগ 11 যোগ 7 যোগ 8 করে হচ্ছে টোটাল 35 নম্বর। তাহলে এই হলো আমাদের টোটাল 70 মার্কস অফ ক্লাস 11 সিলেবাস। এই হচ্ছে আমাদের ক্লাস 11 এর থিওরি পোর্শন, যেখানে আমরা 70 নম্বরটাকে দুরকম ভাবে এটাকে ভাগ করলাম এবং তার মধ্যে 35 যোগ 35 সেই হিসেবে পাচ্ছি। এবং তোমরা এটার সাথে নিশ্চয়ই এটাও জানতে পারবে, সেটা হচ্ছে প্র্যাকটিক্যালের বিষয়টা, যেটা আমি প্রথমে বলছিলাম যে থিওরি আর নিউট্রিশনে কিন্তু প্র্যাকটিক্যালও থাকে, তাই না? যে 11 এর প্র্যাকটিক্যাল যেটা আমাদের 30 নম্বর থাকে, এবং আগের বছরগুলো অবধি আমরা আমাদের যেগুলো সিলেবাসে থাকতো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এইগুলো সম্বন্ধে আমরা জানতে পারতাম। কিন্তু এই বছর থেকে আমাদের এই সিলেবাসে একটু পরিবর্তন করা হয়েছে। তো আমি এবার তোমাদের প্র্যাকটিক্যালের যেটা 30 নম্বরের সিলেবাস সেটা একটু 11 এ বলে দিচ্ছি। প্রথম যেটা থাকবে তোমাদের ইউনিট 1 এ নিউট্রিশন অ্যান্ড হেলথ। এইটা তোমরা তোমাদের এই ফার্স্ট ইউনিটে যেটা তোমরা পড়বে বেসিক কনসেপ্ট অফ নিউট্রিশন, সেখানে দেখবে এবিসিডি মেথড। এটা একটা খুব পপুলার টপিক, যেটা থেকে প্রশ্ন প্রত্যেক বছর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে এখান থেকে। তো এই এবিসিডি মেথডে আমাদের উচ্চতা পরিমাপ, ওজন পরিমাপ, এমইউএসি, বিএমআই, এই সমস্ত ক্যালকুলেশন একটা প্র্যাকটিক্যাল তোমরা এই বছর থেকে পাবে। এবং সেটা কাদের করতে হবে? স্কুল গোয়িং চিলড্রেন। স্কুল গোয়িং চিলড্রেনদের এই প্র্যাকটিক্যালটা করাতে হবে, তাদের হাইট, ওয়েট মেজারমেন্ট করে সেটা সম্বন্ধে প্রথম ইউনিটে থাকবে। দ্বিতীয় ইউনিট রয়েছে ম্যাক্রো মলিকুলস অফ নিউট্রিশন। ঠিক যেরকম ভাবে আমাদের থিওরিতে ছিল তেমনি ভাবেই প্র্যাকটিক্যালে রয়েছে ম্যাক্রো মলিকুলস। ম্যাক্রো মলিকুলস এর মধ্যে আমরা কি কি পরে আগে আলোচনা করলাম, যেটা কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড। এই তিনটে যে জিনিস রয়েছে, এই তিনটে শনাক্তকরণ, এটা আমি বলতে চাইবো কেমিক্যাল পরীক্ষা নিরীক্ষা দিয়ে। তো এটার জন্য আমি বলতে চাইবো যে তোমরা যারা এই বছরের 11 এ নিউট্রিশন নেবে মানে ভেবে রেখেছো, তাদের জন্য সাবজেক্ট কম্বিনেশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার কারণ নিউট্রিশন কিন্তু শুধুমাত্র পড়লাম, বই পড়লাম হয়ে যাবে তা কিন্তু নয়। এটা কিন্তু একটা সায়েন্স বেসড সাবজেক্ট, অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন রকমের ল্যাবরেটরি টেস্ট, এই যে যেটা সেকেন্ড টপিক, এটা কিন্তু ল্যাবরেটরি টেস্ট। তো ল্যাবরেটরি টেস্টে বিভিন্ন রকম কেমিক্যাল রিয়েজেন্ট দিয়ে তোমাদের এগুলো করতে হবে, আইডেন্টিফিকেশন, শনাক্তকরণ। তো সেটার জন্য আমি বলবো তোমরা যারা যারা এই বছরে নিউট্রিশন নেবে ভাবছো, তারা অতি অবশ্যই নিজেদের সাবজেক্ট কম্বিনেশনে কেমিস্ট্রিকে সঙ্গে রাখবে। বলতে পারো এরা দুজন হচ্ছে একদম বেস্ট ফ্রেন্ড, নিউট্রিশন অ্যান্ড কেমিস্ট্রি। কেমিস্ট্রি ছাড়া তোমরা নিউট্রিশন সাবজেক্টটা থিওরিতে পড়তে বা প্র্যাকটিক্যালে বুঝতে দুটোতেই অসুবিধা বোধ করবে। সেই জন্য কেমিস্ট্রি সাবজেক্টটাকে কিন্তু অতি অবশ্যই তোমাদের সাবজেক্ট কম্বিনেশনে রাখবে। এবং আরেকজন রয়েছে যাকে ছাড়াও আবার নিউট্রিশন সাবজেক্টটাকে তোমরা অতটা ভালো করে বুঝতে পারবে না, কারণ বিভিন্ন খাদ্য উপাদান কোথায় যাচ্ছে, শরীরে, মানব দেহে যাচ্ছে। তাহলে মানব দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, কোন কোন বিভিন্ন রকম তন্ত্র রয়েছে, তা জানা যাবে কিন্তু বায়োলজি, মানে যেটা তোমরা 9-10 অব্দি লাইফ সায়েন্সে পেয়েছো, সেটাই কিন্তু এবার তোমরা বায়োলজি একটা 11-12 সাবজেক্টে পাচ্ছ। তাহলে এখানে আমি বলতে চাইবো বায়োলজি, নিউট্রিশন অ্যান্ড কেমিস্ট্রি, এই তিনজন যদি তোমাদের সাবজেক্ট কম্বিনেশনে থাকে, একে অপরের সাথে সম্পর্কিত। যে কোনো বিষয় পড়তে গেলেই তোমরা নিজেরা এদের সাথে সংযোগ পাবে। এবং এর সাথে যেটা আমি জানি অবশ্যই আরেকটা তো বিষয় লাগবেই তোমাদের কম্বিনেশনে। এবার সেটার সাথে তোমরা যদি কেউ সাইকোলজি নিতে পারো, কেউ কম্পিউটার অ্যাপ্লিকেশন নেয়, সেটা তোমরা যে যে স্কুলে ভর্তি হচ্ছ সেখান থেকে কি কম্বিনেশন দিচ্ছে, কারণ কি এগুলোতে এক একটা ক্যাটেগরি থাকে, সেই ক্যাটেগরি থেকে তোমাকে একটা সাবজেক্ট চুজ করতে হয়। কিন্তু নিউট্রিশন সাবজেক্টের সাথে অবশ্যই কিন্তু বায়োলজি, আর ডান দিকে বায়োলজি বাঁ দিকে কেমিস্ট্রি নিয়ে তোমাকে এগোতে হবে, কারণ কি একদম একদম
একদম ভাই বোনই বলা যেতে পারে, যে এরা দুজন ছাড়া কিন্তু নিউট্রিশন সাবজেক্টটা তোমাদেরকে বুঝতে অনেকটা প্রবলেম হবে। কারণ এই যে প্র্যাকটিক্যাল, যখন তোমাদের কার্বোহাইড্রেটের আইডেন্টিফিকেশন হবে, তোমাকে যদি বলা হয় মলিশের পরীক্ষা, তো মলিশ সেটা কি ধরনের কেমিক্যাল রিয়েজেন্ট, সেগুলো তো তোমাকে কেমিস্ট্রি না পড়লে তুমি জানতে পারবে না। তো কেমিক্যাল রিয়েজেন্ট বা কেমিস্ট্রি না জানলে নিউট্রিশন প্র্যাকটিক্যালে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তাহলে সেই ক্ষেত্রে আমি একজন টিচার হিসেবে তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব যে নিউট্রিশন সাবজেক্টের সাথে কেমিস্ট্রি রাখো। কারণ কি, উচ্চ শিক্ষা তোমরা নিশ্চয়ই শুধুমাত্র 11-12 অব্দি নিউট্রিশনকে নিয়ে থাকতে চাইবে না, ভবিষ্যতে এটাকে নিয়ে এগোতে চাইবে। তাই উচ্চ শিক্ষা যে কোনো কলেজে, অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে অনার্স নিতে গেলে, নিউট্রিশন অনার্স নিতে গেলে কি পড়তে লাগে সঙ্গে? কেমিস্ট্রি। এক কথায় উত্তর কেমিস্ট্রি। যে তুমি যে কোনো যে কোনো জেলা থেকেই তোমরা থাকো, সেখানকার কলেজে নিউট্রিশন অনার্স নিতে গেলে তোমাকে আগে চেক করবে তোমার এইচএস কম্বিনেশনে কেমিস্ট্রি আছে কিনা। কেমিস্ট্রি থাকলে তুমি চোখ বন্ধ করে নিউট্রিশন অনার্স সেই কলেজে পেয়ে যাবে। এবং তোমরা বায়োলজিরও যে বিভিন্ন রকম ব্রাঞ্চেস রয়েছে, যেরকম বটানি, ফিজিওলজি, জুলজি, এগুলোতেও কিন্তু অনার্স নিতে গেলে কেমিস্ট্রি লাগে। অর্থাৎ কেমিস্ট্রিকে ভয় পেলেও তোমাকে ভালোবেসে সেই সাবজেক্টটাকে পড়তে হবেই। কারণ কি, এই সাবজেক্ট তোমাদের শুধু 11-12 না, এরপর গ্রাজুয়েশন, পরবর্তীকালে তোমরা যখন এমএসসি করবে, এই কেমিস্ট্রি একটু বদলে গিয়ে হয়ে যাবে বায়োকেমিস্ট্রি, এবং সেই বিষয়ে তখন তোমরা ফার্দার আরো উচ্চ শিক্ষায় আরো বিস্তারিত জানবে। তো আমি প্র্যাকটিক্যালের যে বিষয়টায় ছিলাম সেখানেই থাকি। তো ইউনিট 2 তে যেটা বলছিলাম, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের বিভিন্ন রকমের ল্যাবরেটরিতে কেমিক্যাল দিয়ে শনাক্তকরণ হচ্ছে ইউনিট 2। এবং থার্ড যে ইউনিটটা, এটা সবচেয়ে বড় ইউনিট বলা যেতে পারে প্র্যাকটিক্যালে। এখানে হচ্ছে মিল প্রিপারেশন ফ্রম ভেরিয়াস ফুড কমোডিটিস। আমি একটু আগে থিওরিতে যেটা বলছিলাম, আমাদের খাদ্য তালিকার মধ্যে যেরকম দানা শস্য জাতীয় বা ডাল জাতীয় বা মাছ মাংস ডিম জাতীয়, তো ওইগুলো থেকে এক একটা ক্যাটেগরিতে ফুড প্রিপারেশনের হয়। তো এটা অনেকেই জানবে যে নিউট্রিশন প্র্যাকটিক্যালের রান্না একটা পার্ট, কিন্তু অনেকেই এই সাবজেক্টটাকে বলে এটা তো শুধুই রান্না হয়। সেটা একদমই আর এই নতুন সেমিস্টার সিলেবাস থেকে কেউ বলতে পারবে না যে নিউট্রিশন সাবজেক্টে শুধু রান্না হয়। কারণ আমরা রান্না ছাড়াও এই আইডেন্টিফিকেশন করি, তো নিশ্চয়ই আইডেন্টিফিকেশনকে তো আর আমরা রান্না বলবো না। তো আমরা যে রান্নাগুলো করি সেগুলো হচ্ছে পুষ্টিকর খাদ্য উপাদান, বিভিন্ন রকমের উপাদানের একটা এক্সাম্পল হিসেবে দেখার জন্য। আমাদের রান্নার মধ্যে বিভিন্ন পুষ্টি গুণ ফুটে ওঠে। তো সেই জন্য সেই সিলেবাস অনুযায়ী আমাদের যেটা পড়তে হবে প্র্যাকটিক্যালের জন্য, একটা আছে হচ্ছে সিরিয়ালস থেকে, মানে দানা শস্য জাতীয় আইটেম রান্না করতে হবে। সেটা তোমাদের দেখবে স্কুলের যিনি শিক্ষক শিক্ষিকা থাকবেন তারাই তোমাদের বলে দেবেন যে কি ধরনের। অনেক স্কুলে পায়েস করায়, কেউ সুজি দিয়ে পায়েস হয় বা এমনি চাল দিয়ে পায়েস হয়। তো সেটা যে যে টিচার যেটা সুবিধা মনে করবেন সেটা করতে পারেন। এবং পৌষ্টিক রুটি, মানে হচ্ছে আমরাও সাধারণত বাড়িতে রুটি খাই, কিন্তু রুটির মধ্যে বিভিন্ন রকমের স্টাফিং যেগুলো পুষ্টিকর হবে সেগুলো দিয়েও করা যেতে পারে এই সিরিয়ালস বা মিলেটস এর আইটেমের মধ্যে। এবং হ্যাঁ, আরেকটা জিনিস না বললেই চলবে না, এখনকার দিনে ওটস খুব পপুলার। ওটস এর নাম মোটামুটি আমরা সবাই জানি, টিভিতেও বিভিন্ন রকম অ্যাডভার্টাইজমেন্ট এবং তার গুণাগুণ। তো ওটস দিয়েও কিন্তু একটা প্রিপারেশন এইবারে তোমাদের 11 এর সিলেবাসে আছে। তো অনেক অপশন থাকছে, তো সেটা থেকে তোমাদের স্কুলের যিনি শিক্ষক শিক্ষিকা থাকবেন যেটা সুবিধা মনে করবেন, যে কোনো দুটো প্রিপারেশন ফ্রম সিরিয়ালস থেকে থাকবে। আর এনি টু প্রিপারেশন ফ্রম মিল্ক অ্যান্ড এগ, মানে দুধ জাতীয় বা ডিম জাতীয় খাদ্য থেকে করা যেতে পারে। এবার ডিম জাতীয় খাদ্য থেকে তোমরা চাইলে ডিমের অমলেট, আমরা সবাই জানি সবচেয়ে ইজিয়েস্ট একটা হয়, ডিম দিয়ে পোচও করা যায়। এছাড়া মিল্ক দিয়ে তোমরা চাইলে কাস্টার্ড করতে পারো, পুডিং করতে পারো। তো এগুলো বিভিন্ন রকমের আমি এক্সাম্পল হিসেবে বললাম যে এক একটা ক্যাটেগরি থেকে এক একটা রকমের তোমাদের ফুড প্রিপারেশন থাকবে। এবং হ্যাঁ, লাস্ট একটা ক্যাটেগরি রয়েছে, সেটা হচ্ছে একটা মাইক্রোনিউট্রিয়েন্ট ফাইবার রিচ কম্পোনেন্ট করতে হবে। তো সেটা বলতে তোমরা চাইলে অনেকে দেখবে সোয়াবিন দিয়ে রুটি দিয়ে একটা কম্বিনেশন করলো, তো সেটাকে আমরা এর আন্ডারে ফেলতে পারি। অথবা লাস্টে যেটা আরেকটা বলা রয়েছে অল্টারনেট হিসেবে, মানে এর সাথে অরে আরেকটা প্র্যাকটিক্যাল রয়েছে, যে দুটোর মধ্যে যে কোনো একটা, যে গর্ভবতী মহিলাদের প্রোটিন এবং ফাইবার যেটা খুব দরকার তাদের গর্ভাবস্থাতে, সেই জাতীয় উপাদানের কোনো একটা ফুড প্রিপারেশন। এবার সেটা হতে পারে কোনো স্যান্ডউইচ, এগ দিয়ে ভেজিটেবলস দিয়ে কোনো স্যান্ডউইচ দেওয়া হলো, যেটা আমরা প্রেগনেন্ট মহিলাদের ইভিনিং স্ন্যাক্স হিসেবে দিতে পারি, বা ব্রেকফাস্টে দিলাম। তো সেই একটা আইটেম তোমাদের প্রিপেয়ার করতে হবে এখান থেকে। তাহলে আমরা যেটা দেখলাম, টোটাল 3টে টপিক
আমাদের প্র্যাকটিক্যালে থাকছে, তার মধ্যে রান্নার পোর্শন থাকছে, প্রথমে থাকছে শনাক্তকরণ অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট থাকছে, আর মাঝে থাকতে হচ্ছে বিভিন্ন রকমের আইডেন্টিফিকেশন অফ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। তাহলে এই হচ্ছে আমাদের ক্লাস 11। আমি এখন অব্দি যেটুকু অব্দি আলোচনা করলাম সেটা হচ্ছে ক্লাস 11 এর সিলেবাস। ওকে, আচ্ছা নেক্সট, হ্যাঁ পরেরটা যাবো। অনেকটা বললো। আচ্ছা, এবার হচ্ছে ব্যাপারটা যেটা ও বারবার বলছে সেটাকে আমি আরেকটু হ্যাঁ। হাইলাইট করি, সেটা হচ্ছে বায়োলজির কথা অনেকবার বলেছে। এবার কেন বলেছে সেটা আমি একটু বলি। বায়োলজি পড়াতে গিয়ে আমি দেখেছি অনেক ক্ষেত্রে, লাইফ সায়েন্সের ক্ষেত্রে তো আমরা 9-10-এ যা পড়ি 11-12-এ সেটা মানে ভাস্ট আরো বেশি করে থাকে, কিন্তু বায়োলজির 11 আর 11 নিউট্রিশন 11 এই দুটো পড়াতে গিয়ে কিন্তু দেখতে পাই যে অনেক জায়গা এমন আছে না যেখানে দুটো বিষয় একই টপিককে হাইলাইট করে গেছে, একই টপিক হয়তো রয়েছে। যেমন আমি এবারের বায়োলজির যদি 11টা বলে থাকি, তো প্রথমে সাইটোলজিতে একটা পার্ট রয়েছে, কোষের ব্যাপার, ঠিক আছে কোনো ব্যাপার না। একটা পার্ট রয়েছে এনজাইম এবং তার কোষের কেমিক্যাল কম্পাউন্ডস। আমি পরপরই বলছি, যারা ছায়া প্রকাশনীর বইটা কিনেছে তারা বুঝতেই পারবে দুটো পার্টে এখন ভাগ করে দেওয়া হয়েছে বই দুটোকে। তো প্রথম যে পার্টটা ওটা হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টার, যেমন ভাবে চন্দ্রিমা বলে গেল 35-35 যেভাবে নাম্বার বিভাজন করলো সেম কিন্তু বিভাজন রয়েছে। আর 70-এই পরীক্ষা হবে, 30 কিন্তু প্র্যাকটিক্যাল থাকছে, একইভাবে কিন্তু বিভাজন। তার মানে নাম্বার বিভাজনের ক্ষেত্রেও কিন্তু দুটো সাবজেক্ট সেম ভাবে চলছে। তো আমরা সব দিক দিয়ে কিন্তু সুবিধা, যেটা বারবার বলা হচ্ছে। আচ্ছা, তো যদি 11-এর দিকে আমি তাকাই, বায়োলজির ক্ষেত্রে ইউনিট 1-এ রয়েছে ডাইভার্সিটি অফ লিভিং অর্গানিজমস আর ট্যাক্সোনমি সিস্টেমেটিক্স, এটা তো 9-এরই পার্ট, সবাই জানে, আবার নতুন করে পড়া। তারপরে একটা পার্ট রয়েছে স্ট্রাকচারাল অর্গানাইজেশন প্ল্যান্ট ইন প্ল্যান্টস এন্ড অ্যানিমালস। তো এখানেও কিছু ওই ট্যাক্সোনমির পার্ট গুলো কিছু রয়েছে, কিছু অর্গানাইজেশন বিভিন্ন অ্যানিমালস এর প্ল্যান্ট এগুলো রয়েছে। কিন্তু থার্ড যেটা আছে ইউনিট 3, সেখানে সেল স্ট্রাকচার সেল ডিভিশন তো আছেই, কিন্তু তার সাথে একটা টপিক রয়েছে যেটা হচ্ছে সেল সাইকেলের বায়োমলিকিউলস, যেটা এতক্ষণ ধরে তোর আমাদের চন্দ্রিমা বলে গেল যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, জল, যেটা আমাদের 6টা উপাদান। তো প্রথম যে 3টে উপাদান উইথ এনজাইম, এই পুরো পার্টটা কিন্তু বায়োমলিকুলস চ্যাপ্টারে রয়েছে ক্লাস 11। তাহলে দেখতেই পাচ্ছ, যদি একটা সাবজেক্ট, আমি দুটো সাবজেক্ট রাখি, একটা জায়গা পড়লে কিন্তু আমার দুটো সাবজেক্ট কভার হয়ে যাচ্ছে। তার এবং যেহেতু প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, আমি সবাইকে বলি যে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট চুজ করতে। তো সেই জায়গা থেকে কিন্তু কত মিল দেখো, কত দুজনে একে অপরের উপর অঙ্গাঙ্গি ভাবে জড়িত দেখো, এবং সেই জায়গা থেকে নিউট্রিশন বায়োলজির সাথে কিন্তু যেটা ঢুকে যাচ্ছে অটোমেটিক্যালি, দ্যাট ইজ কেমিস্ট্রি। তার মানে 3টে সাবজেক্ট এত ভালোভাবে যুক্ত, মানে নাম্বার ডিভিশনের ক্ষেত্রে, নাম্বার পাওয়ার ক্ষেত্রে তোমাদের বেশি করে পড়তেও হবে না। একটা সাবজেক্টকে ইন ডেপথ যদি তোমরা পড়াশোনা করো, তোমরা 3টে কভার করতে পারবে। তো নাম্বার তোলাটা তো আমাদের বড় কথা, জীবনে এগিয়ে যাওয়াটা বড় কথা। তো তোমরা এডুকেশন থেকে, আমরা তো সেভাবেই পড়াশোনা করি, তাই না? তো ভাবনা চিন্তাটা খুব জরুরি, যে প্রথম দিক থেকে তোমরা যদি এইটুকু ভেবে এগো, তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে, যেটা চন্দ্রিমা বলে, যে কেউ যদি তোমরা জুলজি অনার্স করো বা পরবর্তী ক্ষেত্রে ফিজিওলজি বা বটানিতে যাও, সেখানেও তোমরা এখানে হেল্প পাবে। কেউ যদি নিউট্রিশনের দিক থেকে এগোতে চাও, সেখানেও হেল্প পাবে। এছাড়া কেমিস্ট্রি যদি কেউ নিতে চাও, সেখানেও কিন্তু তোমরা পাবে, কারণ বায়োকেমিস্ট্রি কিন্তু বায়োলজিতেও আছে, নিউট্রিশনেও আছে। টিসিএ সাইকেল, গ্লাইকোলাইসিস কিন্তু দুটোতেই পড়তে হবে একই ক্লাসে। তার মানে একবার পড়লে কিন্তু তোমাদের দুটো কভার হয়ে যাচ্ছে। তো এই যে ক্যারিয়ার গাইডেন্সটা, এইটা খুব দরকার। তো এটাই আমাদের আজকের অ্যাওয়ারনেস এর মূল বক্তব্য, বিষয়টাই এটা। তো সেই জন্যই কিন্তু আমাদের আজকে লাইভটা রাখা, যে কত অঙ্গাঙ্গি ভাবে 3টে সাবজেক্ট জড়িত। তো ও তো প্র্যাকটিক্যালের কথা বললো, সমস্ত কথা বললো, 11-এর কথাটা বললো। তো এটা আমাদের নিউ সেমিস্টার সিস্টেম। এবার আমরা 12-এর দিকে যাব। তো চন্দ্রিমা এবার 12টা বলবে, 12টা কিরকম হবে, কারণ 11টা তো পুরোটাই নতুন। কিন্তু 12-এর ছেলে মেয়েদের ক্ষেত্রে একটা প্রবলেম হয়েছে, ওরা 11টা একরকম দিয়ে এসেছে, কিন্তু 12-এ উঠে দেখছে এইরকম নতুন সিস্টেম। তো ওদের কাছে একটু সমস্যা হবে, কিন্তু ওভারঅল ঠিক হয়ে যাবে। সেটাই চন্দ্রিমা এবার বলে দেবে। তুমি এবার 12টা একটু বলে দাও। একদম।
তামান্না যেটা বললো যে ক্লাস 12 এর যে এই যে সিলেবাসটা এবার আমি বলবো, একটা জিনিস বলতে চাই যে যারা এই বছর মানে ক্লাস 11 থেকে 12 এ উঠেছো, তোমরা কিন্তু পুরোনো যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসেই হায়ার সেকেন্ডারি ব্যাচ হবে, মানে তোমরা পুরোনো সিলেবাসে শেষ ব্যাচ হবে যারা এইচএস দেবে। এর পরের যারা এই বছর যারা মাধ্যমিক দিয়ে নতুন 11 অ্যাডমিশন হচ্ছে, তোমরা পাবে প্রপারলি দুটোই, মানে 11 অ্যান্ড 12 দুটোতেই সেমিস্টার সিস্টেম। তো সেইটা জানতে গেলে তোমাদের প্রথমেই যেটা আমি 11 আইডিয়া দিয়ে দিলাম, থিওরি প্র্যাকটিক্যালি কি কি পড়তে হবে। এইবার আমরা ফোকাস করছি ক্লাস 12, যেটাকে আমরা নাম দিয়েছি থার্ড সেমিস্টার। তাই তো, প্রথম দুটোতে 1 2, তাহলে 12 মানেই হচ্ছে আমরা থার্ড সেমিস্টারে অর্থে বলবো। তাহলে সেইটাকে এখানে আমরা প্রথমেই যেটা জানবো, ফার্স্ট ইউনিট, যেটা এক্ষুনি তামান্না বলছিল একদম ঠিক, যে বায়োলজি আর নিউট্রিশনের এই জায়গাগুলো হাইলি কানেক্টেড। তো সেরকমই একটা জিনিস প্রথমেই এইবারের ক্লাস 12 এর ফার্স্টেই রয়েছে বায়োকেমিক্যাল অ্যান্ড বায়োফিজিক্যাল অ্যাসপেক্টস অফ নিউট্রিশন, যেটার মধ্যে প্রথমেই জানতে হবে এনজাইম মানে উৎসেচক। তো এই জিনিসটাকে ক্লাস 11 থেকেই হোক বা 12 এর স্টুডেন্ট হোক, মানে অনেক জায়গাতেই তোমরা এটা পাবে। ফলে এই জিনিসটা যত বারংবার পড়বে তোমাদের কাছে এটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এখানে আবার একটা জিনিস তোমাদের মনে করিয়ে দিতে চাইবো, যেরকম তোমরা ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার ছিল এমসিকিউ বেস, এই ক্লাস 12 এর থার্ড সেমিস্টার সেও কিন্তু এমসিকিউ বেস। তো আমি এক এক করে চ্যাপ্টার গুলো বলে দিই কি কি আছে, এবং তারপরে তাই সেই চ্যাপ্টার গুলোর মার্কস ডিভিশন গুলো আমি আইডিয়া দিয়ে দেবো। তো এনজাইম যেরকম তোমাদের পড়তে হবে ফার্স্ট ইউনিটের মধ্যে ডিটেলসে একদম, এবং এই এনজাইম আমাদের যেহেতু ডাইজেস্টিভ সিস্টেম, এক্ষুনি যেটা ও বলছিল যে বায়োলজির মধ্যে এনজাইমের প্রচুর ব্যবহার রয়েছে, আমাদের বিভিন্ন সিস্টেমে বিভিন্ন মেকানিজমস এর মধ্যে এনজাইম ইনভলভ, তাহলে সেইগুলো তোমাদের লাগবে জানতে। এবং এখানে একটা নিউ জিনিস অ্যাড হচ্ছে, দ্যাট ইজ বায়োফিজিক্যাল মেথড, যেটা কিন্তু এখনো অব্দি ক্লাস 12 এর সিলেবাসে অতটা ফোকাস ছিল না। এটা আমরা বলতে পারো ক্লাস 9 10 এ মানে ফিজিক্যাল সায়েন্স যেটা পড়ি সেখানে আমরা এটা পেয়েছি, যে যেরকম আমাদের অভিস্রবণ, ব্যাপন, তো ওই জিনিসগুলোই এখানে একদম ডিটেলসে রয়েছে, যেরকম ডিফিউশন, অসমোসিস, তারপর ফ্যাসিলিটেটেড ডিফিউশন, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ট্রান্সপোর্ট, এইগুলো সব এখানে মেইনলি বলা আছে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা তোমাদের নতুন ইন্ট্রোডিউস হচ্ছে ক্লাস 12 এর সেমিস্টারসে, তাহলে বুঝতেই পারছো প্রথম থেকেই একদম কিন্তু খুব সিরিয়াসলি এগুলো ডিটেলসে জানতে হবে। অ্যান্ড নেক্সট এই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট আমরা যেটাকে বলবো, দ্যাট ইজ ব্রেকডাউন অফ ফুড। সেটার মধ্যে আমরা যেটা 12 এ আগেও চ্যাপ্টার ছিল, পরিপাক, বিপাক ও শোষণ, এই চ্যাপ্টারটা এই বছরও কিন্তু নতুন সেমিস্টারের সিলেবাসেও আছে। তো পরিপাক, বিপাক, শোষণ মানেই তো এটা সম্পূর্ণভাবে আমাদের মানব দেহ, যে মানব দেহে এই মুখগহ্বর থেকে শুরু করে পায়ুছিদ্র পুরোটাই কিন্তু এই প্যাটার্নের ওপর চলছে। তাহলে বুঝতেই পারছো, এটা ডিটেলসে তুমি যতটা বায়োলজিতে জানছো ততটাই তোমাকে নিউট্রিশনে, যে এমন নয় যে খুব আলাদা জানবে। হ্যাঁ, আলাদা কি জানবে, এই প্রত্যেকটা পার্টের মধ্যে কার্বোহাইড্রেট কোন অংশে পরিপাক হচ্ছে, বা কার্বোহাইড্রেটের বিপাক কোথায় হচ্ছে, প্রোটিনের পরিপাক কোথায় হচ্ছে, প্রোটিনের বিপাক কোথায় হচ্ছে, এবং সবার শেষে ফ্যাটেরও তাই। তাহলে এই যে পুরো ব্যাপারটা এইটাই এইখানে এই চ্যাপ্টারের মধ্যে রয়েছে। এবার আমি চলে আসি একটু মার্কস ডিভিশনটাতে। চ্যাপ্টারের ডিটেলসটা বললাম, যেহেতু তোমাদের এটা প্রথম মানে থার্ড সেমিস্টারটা হবে হচ্ছে 35 মার্কসে, তাহলে এই 35 মার্কসে প্রথম এই ডাইজেশন আর অ্যাবজর্পশন এই পার্টটা থেকে তোমাদের প্রশ্ন থাকবে হচ্ছে 12 নম্বর, মানে এই যে পুরোটা এই ইউনিট 1 এখান থেকে 12 নম্বর থাকবে। এবং সম্ভবত এইখানেও আবার ক্যাটেগরি ওয়াইজ দুটো ভাগ করে দেবে, মানে তোমার প্রথম যে পার্টটা রয়েছে মানে যেরকম বায়োকেমিক্যাল, বায়োফিজিক্যাল, সম্ভবত এখান থেকে 6 নম্বর, আর পরের যেটা আবার ডাইজেশন অ্যাবজর্পশন ওটা থেকে 6 নম্বর। তার মানে বুঝতেই পারছো, তাহলে 6 থেকে 12 নম্বর। এবার সেইটা তোমাদের দেখতে হবে যে কটা করে এমসিকিউ বা কটা করে এসিকিউ, কোন পার্টটা থেকে কোনটা থেকে কি দিচ্ছে, সেটা আমরা আগামী দিনে যখন বই বেরিয়ে যাবে এইগুলো রিলেটেড আরো ভালো করে সেগুলো বুঝতে পারবো, যে কোন পার্ট থেকে কতটা মার্কস থাকবে। এখন অব্দি আমাদের কাছে একটা জাস্ট ছক রয়েছে যে যেটা থেকে যেগুলো আসবে। তো আজকে এই ভিডিওতে আমরা সেটাই পুরো ডিটেলসে জানাচ্ছি, যে যেটা তোমাদের একজন নতুন স্টুডেন্টের পক্ষে সেটা অনেকটা গুরুত্বপূর্ণ জেনে রাখা, যে একটা বিষয় সম্পর্কে যখন তুমি বিস্তারিত জানছো। আচ্ছা, নেক্সট যেটা বলবো ইউনিট বায়োলজিতেও কিন্তু হ্যাঁ বলো। পুরো ডাইজেস্টিভ সিস্টেমটা কভার করা আছে, মানে ওরা একদম যদি এটা পড়ে নিউট্রিশনটাও পড়তে হবে।
ডাইজেস্টিভ সিস্টেম শুধু একদম। নয়, পুরো ফিজিওলজিক্যাল সমস্ত সিস্টেম গুলো কিন্তু বায়োলজিতে আছে। তার মানে কি হ্যাঁ দুটো হ্যাঁ ঠিক। সাবজেক্ট একই ভাবে একই ট্র্যাকে চলবে। তো সেই ক্ষেত্রে একদম। কিন্তু সেটা খুব কিন্তু হেল্পফুল হবে। নাম্বার বিভাজন যেমন হয়েছে, অ্যাবসলিউটলি। নাম্বার তোলার ক্ষেত্রেও খুব হেল্পফুল হবে। সেটাই। তুমি বল। নিশ্চয়ই। নিশ্চয়ই। আচ্ছা, তো যেটা বলছিলাম ইউনিট 2 এর যে পার্টটা রয়েছে সেখানে আমরা পড়বো হচ্ছে নিউট্রিটিভ ফেজেস অফ মেটাবলিজম। মেটাবলিজমের মধ্যে কিন্তু কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট এটা কিন্তু ক্লাস 12 এর খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। কারণ এখানে তোমরা যেগুলো পড়বে সেগুলো হচ্ছে গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, ইউরিয়া সাইকেল, তারপর ওদিকে ফ্যাটের বিটা অক্সিডেশন। তাহলে এই যে চ্যাপ্টার গুলো এগুলো হচ্ছে তোমাদের এই পার্টের মধ্যে পড়ছে। তো এটা আমি বলবো তোমরা কাইন্ড অফ এ লাকি বলা যেতে পারে, কারণ কি আগে গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র প্রচুর বড় প্রশ্ন থাকতো, সবার মনে একটা ভীতি থাকতো যে এটা কি করে মুখস্থ করবো। তো তোমরা এবার লাকি, কারণ এই পার্টটা শর্ট কোশ্চেন এমসিকিউ বেসড এর আন্ডারে ঢুকে গেছে। কিন্তু লাকি হলে কি হবে, 13টা প্রশ্ন এই চ্যাপ্টারটা থেকে থাকবে। তার মানে বুঝতে পারছো কতটা খুঁটিয়ে প্রশ্ন থাকলে 13খানা প্রশ্ন তোমাকে এই চ্যাপ্টার থেকে থাকবে। আর হ্যাঁ, এখানে একটা জিনিস বলতে চাইবো, এই ইউনিটটার মধ্যে আরেকটা জিনিস থাকে তোমাদের ক্লাস 12-এই, সেটা হচ্ছে শক্তির চাহিদা চ্যাপ্টার, এনার্জির চ্যাপ্টার, যেখান থেকে বিএমআর, এসডিএ এইগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট টপিক যেখান থেকে প্রশ্ন আসে। এবং এখানেও কিন্তু অনেক বড় প্রশ্ন আগে আসতো, কিন্তু এবার যেহেতু সেমিস্টার সিস্টেম সেজন্য আরো টেকনিক্যাল টু দা পয়েন্টে, তো সেই জন্য এমসিকিউ বেসড এর আন্ডারে এই চ্যাপ্টারও ঢুকে গেছে। এবং হ্যাঁ, এখানে যেটা বলছিলাম 13 নম্বরের মধ্যে তোমার এই নিউট্রিটিভ ফেজে, এটাও আমার মনে হচ্ছে যেটা ওই 13টাকে কোনোভাবে হয়তো 6, 7 বা 5, 8 এরকম করে ভাগ করে থাকবে। তো এটা পরবর্তীকালে আমরা আরো যখন কাউন্সিল কিছু আরো ডিটেলস বের করবে তখন আরো ভালো করে এটা জানতে পারবো। আচ্ছা, নেক্সট ইউনিটটায় চলে যাই। এটা আমাদের চলছে হচ্ছে তোমার এই থার্ড সেমিস্টার্স এর মধ্যেই। তো ইউনিট 3 যেটা রয়েছে সেটা হচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্যানিটাইজেশন, which is a new chapter। মানে আমরা এতদিন অবধি ক্লাস 12-এ যেটা পেতাম সেটা হচ্ছে খাদ্য সংরক্ষণের চ্যাপ্টার, দ্যাট ইজ ফুড প্রিজার্ভেশন। এবার সেই জিনিসটা থাকবে, তার সাথে কিন্তু ফুড স্পয়েলেজ মানে খাদ্যে পচন এবং খাদ্যকে বিষাক্তকর যেটা হয়ে যায় সেটা হচ্ছে ফুড পয়জনিং, যে বিষাক্ত হয়ে যাচ্ছে যে খাবারগুলো কোনো না কোনো রকম কারণে। তো সেইগুলো সম্বন্ধে ডিটেলস আমাদের এই ক্লাস 12-এ থাকবে। তো যেরকম 11-এও নতুন একটা দুটো জিনিস ইন্ট্রোডিউস হয়েছে সেমিস্টার সিস্টেমে, এটাও কিন্তু সেরকম থাকছে। এবং এখানে একটা জিনিস আমি আবার ইনক্লুড করতে চাইবো, সেই তামান্নার কথা ধরি, যে বায়োলজি কেন কানেক্টেড উইথ নিউট্রিশন। এই যে ফুড স্পয়েলেজের কারণই তো হচ্ছে বিভিন্ন রকমের অণুজীব, মাইক্রো অর্গানিজম, সেই বায়োলজির জিনিসই চলে আসছে। বিভিন্ন রকমের ইকোলাই থেকে শুরু করে স্ট্রেপ্টোকক্কাস, স্যালমোনেলা টাইফি, বিভিন্ন রকমের জিনিস সবই কিন্তু এই নিউট্রিশনে থাকবে। তো তোমরা যদি এটা বায়োলজিতে পড়ো তাহলে নিউট্রিশনে পড়তে গেলে তোমাদের কাছে কোনোই প্রবলেম হবে না। এই জিনিসটা তাই জন্য হাইলি কানেক্টেড উইথ বায়োলজি। এবং এর সাথে যেটা বলছিলাম সেটা হচ্ছে ফুড সেফটি অ্যান্ড প্রিজার্ভেশন। যে ফুড সেফটি মানে কি, যে এই যে আমরা বিভিন্ন রকমের খাবার খাচ্ছি, কোন খাবার কতটা সুরক্ষিত। যে আমার কাছে যেরকম আজকের এই যে বিশ্ব স্বাস্থ্য দিবস, আমার স্বাস্থ্য আমার অধিকার, তাহলে এইটাতে আমাদের প্রত্যেকটা জিনিসে যে কোন জিনিসটা যে কতটা সেফ, যে আমরা যে কোনো জিনিস খাওয়ার আগে আমরা যেরকম 4বার ভাবি তো, যে হ্যাঁ এটা যে খাচ্ছি এটা এটা আমার শরীরের জন্য কোনো অসুবিধার সৃষ্টি করবে না তো। তো সেই জিনিসটা ক্লাস 12-এ তোমাদের জানতে হবে। এবং তার সাথে খাদ্য সংরক্ষণ এটাও জানতে হবে। তো আমাদের এই ইন্ডিয়াতে বিভিন্ন রকমের খাদ্যের এই ব্যবস্থার জন্য ল রয়েছে, যে যেই ল গুলো তোমাদের এতদিন অব্দি কিন্তু ক্লাস 12-এর সিলেবাসে কিছুই ডিটেলসে ছিল না, এটা নতুন ইন্ট্রোডিউস হয়েছে। সেটার মধ্যে FSSAI, এটা একটা ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া বলে একটা আমাদের আছে, যেখানকার ল আমাদের বিভিন্ন রকমের প্যাকেজজাত খাবারের জন্য এটা ব্যবহৃত হয়। এছাড়া হ্যাসাপ একটা টেকনিক, যেটা আমাদের ফুড প্রিজার্ভেশনের জন্য এক ধরনের ল। এবং এছাড়া কোডেক্স বলেও আরেকটি ল রয়েছে। তো এই হচ্ছে মূল 3টি ল যেটা তোমাদের এই ক্লাস 12-এ পড়তে হবে। এবং এর সাথে খাদ্য সংরক্ষণের বিভিন্ন রকম পদ্ধতি, যেটা আগেও ক্লাস 12-এ ছিল, সেই জিনিসটা থাকছে। তার মানে আমরা বুঝতে পারছি যে ক্লাস 12-এ আগের জিনিস নতুন জিনিস দুটোকে সমানভাবে দিয়েছে, যে যাতে কোনো স্টুডেন্টের কাছে কোনো জিনিসটাই হার্ড না হয়ে যায়। এবং সবার শেষে যেটা তোমাদেরকে বলতে চাইবো,
যে এই যে পার্টটা, এই পার্টটা থেকে তোমাদের মার্কস কত থাকবে। তো ফুড সেফটি অ্যান্ড স্যানিটাইজেশন এটাও কিন্তু এমসিকিউ থাকবে বা বেস, এবং 10 মার্কস, 10 নম্বর। তাহলে তোমরা হিসেব করে দেখো, প্রথম ইউনিটে আমরা বললাম 12, পরের ইউনিটে বললাম 13, এবং পরের ইউনিটে বলছি 10। তার মানে 12, 13 এবং 10 মিলে হয়ে যাচ্ছে 35 মার্কসের এমসিকিউ। আবারও বলছি, এটা কিন্তু পুরোটাই এমসিকিউ এর ডিসকাস করলাম। এরপরে তোমাদের যেটা থাকবে সেমিস্টার 4, মানে যেটা হচ্ছে লাস্ট সেমিস্টার। এবং এখানে আবার একটু বলে দিতে চাই, যেহেতু আগেরটা এমসিকিউ, এবং এক্ষেত্রেও সম্ভবত কোশ্চেন যেটা, সেটা হয়তো স্কুলের যিনি শিক্ষক শিক্ষিকা থাকবেন তিনি করবেন, এবং খাতা দেখার প্যাটার্নটা সেই হয়তো ওএমআর শিটের মাধ্যমে, মেশিনের মাধ্যমে সেই খাতা চেকিং করা হবে, যার যেটা ঠিক সে কটাই তার নাম্বার। ঠিক আছে। এবং এই যে লাস্ট সেমিস্টারটা, এটা একটু গুরুত্বপূর্ণ। মানে যত এই যে ক্লাস 11-12 এর স্টুডেন্টরা এইটা সেমিস্টারে থাকবে, লাস্ট সেমিস্টারটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ আগেকার সময় এইচএস যেরকম আমরা জানতাম সবার শেষে, তো বলতে পারো এই ফোর্থ সেমিস্টারটা হচ্ছে তোমাদের এইচএস। তো সেইটা বুঝতেই পারছো, তো এখানে হয়তো নাম্বারটা কম, হয়তো 35-এ পরীক্ষাটা হবে, যে আগে যেটা তোমরা 70-এ এইচএস দিতে, হয়তো নাম্বারটা 35 হবে, কিন্তু গুরুত্বটা এখানে থাকবে। তার কারণ হচ্ছে কি, এই যে খাতাটা, এই খাতাটা কিন্তু এইচএস এর আগেকার নিয়ম অনুযায়ী তোমাদের বাইরের সেন্টারে গিয়ে পরীক্ষা, এবং বাইরের টিচাররাই সেই খাতা দেখবে। তাহলে বুঝতে পারছো, এই এই যে চ্যাপ্টার গুলো পড়বে তোমাদের লাস্টের দিকে। এবং এখানে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের নিউট্রিশন নিয়ে যারা পরবর্তীকালে হায়ার স্টাডিজ করবে, তাদের কাছে ডায়েট চার্টের একটা চ্যাপ্টার থাকে, যে ডায়েট চার্ট কি করে তৈরি করতে হয়। তো সেটার জন্য রোগের সম্বন্ধে জানতে হয়। তো এই যে ইউনিটটা, যেটা আমাদের লাস্ট ফোর্থ সেমিস্টার ইউনিট 1 যেটা থাকছে, দ্যাট ইজ নিউট্রিশন অ্যান্ড প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন। তার মানে হচ্ছে আমাদের এই যে 4 নম্বর সেমিস্টারে যে যে সকল গর্ভবতী মহিলা বা স্তন্যদাত্রী মহিলা, তাদের খাদ্য তালিকা, তাদের খাদ্যাভ্যাস, সেইগুলো সম্বন্ধে আমরা ডিটেলসে জানবো। নেক্সট জানবো হচ্ছে শিশুদের, যে ছোট শিশুদের তাদের খাদ্য তালিকা সেটা। এবং এরপর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, রোগের নির্বিশেষে পথ্য তালিকা প্রস্তুত। বিভিন্ন রকম রোগ আমাদের, যত এই আমাদের এখনকার দিনে ডায়াবেটিস থেকে, ওবেসিটি থেকে, হার্ট ডিজিজ থেকে, কিডনি ডিজিজ থেকে, সমস্ত রকম রোগ তোমাদের এই চ্যাপ্টারে। তোমরা বুঝতে পারছো, ডেসক্রিপটিভে এইটা একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। কারণ আগে এই চ্যাপ্টারটা বড় মানে পুরো কোশ্চেন, মানে যত 70 নম্বর হতো তার থেকে একটুখানি নির্দিষ্ট প্রশ্ন থাকতো, কিন্তু এইবারে এই চ্যাপ্টার থেকে কিন্তু ইলাবোরেটলি প্রশ্ন আসবে। এবং কত, সেটা হচ্ছে তোমাদের 2 মার্কসে প্রশ্ন থাকবে দুটো, এবং যেটা 5 মার্কসে প্রশ্ন থাকবে 3টে। তার মানে 4 আর 15 মিলে হচ্ছে 19 নম্বর। তার মানে 35-এর মধ্যে 19 নম্বর হচ্ছে শুধুমাত্র এই ডায়েটেটিক্স অ্যান্ড ডায়েট প্ল্যানিং এর চ্যাপ্টার। আর এটার পরে যেটা, এটা তো আমি রোগের চ্যাপ্টারটা বললাম, এর পরে যেটা ইউনিট 2 রয়েছে, নিউট্রিশন ফর দ্য কমিউনিটি। তো কমিউনিটির মধ্যে আমাদের এই কমন ডিসঅর্ডার্স ইন ইন্ডিয়া, যেরকম অ্যানিমিয়া, ডায়রিয়া, যে বিভিন্ন রকমের যে রোগগুলো আছে, বা সব থেকে যেটা ইম্পর্টেন্ট PEM, আমাদের ভুললে চলবে না, অপুষ্টি। এই অপুষ্টি রোগের সম্বন্ধে আমাদের ডিটেলস এই চ্যাপ্টারে পড়তে হবে। এবং তার সাথে আমাদের গভর্নমেন্ট থেকে বিভিন্ন রকমের মানে অনুপূরক পুষ্টি প্রকল্প যেগুলো শুরু করে, সাপ্লিমেন্টারি ফিডিং প্রোগ্রাম, এবং বিভিন্ন রকমের আমাদের ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেলের এজেন্সিস রয়েছে, সেইগুলো সম্বন্ধে আমাদের এই চ্যাপ্টারে পড়তে হবে। তো এইটা আমাদের জানতে হবে। এই চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকবে হচ্ছে 2 মার্কসে 3টে প্রশ্ন, এবং 5 নম্বরে 2টো প্রশ্ন। তাহলে সেক্ষেত্রে আমাদের টোটাল হচ্ছে 6+10 মিলে 16। তাহলে আগে বলেছিলাম 19 নম্বরের প্রশ্ন, এবারে থাকছে 16 নম্বরের প্রশ্ন, মিলে হয়ে গেল 35। আর আরেকটা জিনিস আমি যেটা বলিনি, সেটা হচ্ছে ইউনিট 2-তে আরেকটা খুব ইম্পর্টেন্ট অধ্যায় রয়েছে, সেটা হচ্ছে নিউট্রিশন এডুকেশন, যেটাকে আমরা বলে থাকি পুষ্টি শিক্ষা। যে পুষ্টি শিক্ষার প্রয়োজনীয়তা কেন, এই যে আজকে আমরা যেটা আলোচনা করছি, এটাও এক ধরনের পুষ্টি শিক্ষা। যে আজকে এই নিউট্রিশন এডুকেশনে আমরা একটা থ্রু একটা মিডিয়ার মাধ্যমে আমরা তোমাদের কাছে এটা গুরুত্বটা তুলে ধরছি, যে একটা নতুন বিষয় সেটা। তাহলে নিউট্রিশনের এইটাকেও একটা ধরনের আমরা পুষ্টি শিক্ষা বলে থাকি। তো এইটা ব্যাপারটা কি তোমাদের ক্লাস 12-এ সেটা সম্বন্ধে। এবং সবার শেষে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এই যে এত রকমের খাবার খাচ্ছি, সেই বিভিন্ন খাবারের মধ্যে কোনটা থেকে আমরা কার্বোহাইড্রেট পাবো, কোনটা থেকে প্রোটিন পাবো। তো নিউট্রিটিভ ভ্যালু অফ ফুড, এইটা একটা আমাদের খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা আমাদের ক্লাস 12-এর এই ইউনিটের আন্ডারে পড়ছে, ডেসক্রিপটিভ এর আন্ডারে।
তাহলে বুঝতেই পারছো যে ক্লাস 12 এর কোন কোন পার্ট গুলো এমসিকিউ বেসে গেল আর কোন কোন পার্ট গুলো ডেসক্রিপটিভে গেল। এবং চট করে ছোট্ট করে বলে দিই, এটা হচ্ছে যেটা ছাড়া আমাদের ক্লাস 12 এর সিলেবাসও কমপ্লিট হবে না, দ্যাট ইজ প্র্যাকটিক্যাল পার্ট। ক্লাস 12 এর প্র্যাকটিক্যাল মানে 30 নম্বর যেটা বাকি রয়ে গেল আমাদের, তাহলে সেটার মধ্যে কি কি থাকছে। প্রথম ইউনিটে যেটা থাকবে ফুড সেফটি এন্ড স্যানিটাইজেশন, যেটা তোমাদের ক্লাস 12 একটা প্রচন্ড ইন্টারেস্টিং নিউ জিনিস ইন্ট্রোডিউস হয়েছে। এটা আমরা যারা হায়ার স্টাডিজ করেছি আমরা কলেজ লেভেলে, তোমাদের কাছে এটা একটা সুবর্ণ সুযোগ যে তোমরা স্কুল লেভেলেই পাই যাচ্ছ। সেটা হচ্ছে কি খাদ্যে ভেজাল শনাক্তকরণ। এই যে আমরা বিভিন্ন রকমের রং সঙ্গে জিনিস রাস্তায় খাচ্ছি, এই খাবারের মধ্যে দিল একটু হলুদ রং মিশিয়ে, দিল একটু সবুজ রং, আরে বাবা সেটা কতটা মানুষের শরীরের জন্য উপযোগী। তো এইগুলো শনাক্ত করা পদ্ধতি তোমাদের শেখানো হবে ক্লাস 12 এর ফার্স্ট যে প্র্যাকটিক্যালটা সেটাতে। সেখানে তোমরা বিভিন্ন রকমের, এই যে আমরা জানি সর্ষের তেলে শিয়াল কাটা বেজের তেল মিশিয়ে দিচ্ছে, এগুলোও ভেজাল, বা চা পাতার মধ্যে দিল কাঠের গুঁড়ো মিশিয়ে, তাহলে এই সমস্ত রকমের শনাক্তকরণ পদ্ধতি তোমাকে এই ফার্স্ট ইউনিটের এই প্র্যাকটিক্যালে ক্লাস 12 এ শেখানো হবে। নেক্সট যেটা বলবো নাম্বার 2, ডায়েটেটিক্স অ্যান্ড ডায়েট প্ল্যানিং, যেরকম তোমরা ক্লাস 11 এ পেয়েছিলে যে কিছু পর্যাপ্ত মানে বিষয়ের উপর আমাদের রন্ধন পদ্ধতি থাকে, সেখানেও তেমনি আমাদের এই যে প্রেগনেন্ট মাদার, ল্যাকটেটিং মাদার, ছোট বাচ্চা, তাদের জন্য কিছু কিছু খাদ্য প্রস্তুত। তো সেটা আবার নির্দিষ্ট করে বলে দেওয়া হচ্ছে কাদের জন্য হাই প্রোটিন লাগবে, কাদের জন্য লো ফাইবার লাগবে, কাদের জন্য বেশি কার্বোহাইড্রেট যুক্ত লাগবে। তো সেই অনুযায়ী তোমাদের স্কুলে এক একটা করে টপিকের ওপর বা কোনো পার্টিকুলার ডিজিজের ওপর বেস করে এই প্র্যাকটিক্যালটা করানো হবে, রান্না, সেটা রান্নার প্রিপারেশন। এবং হ্যাঁ, ইউনিট 3 তে যেটা, এটা একটা আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস ইন্ট্রোডিউস হয়েছে, সেটা হচ্ছে কমিউনিটি নিউট্রিশনের একটা পার্ট, যেটাতে আমরা কলেজ লাইফে যেটা করতাম যে কোনো আইসিডিএস সেন্টার, দেখবে আমাদের প্রত্যেকের বাড়ির কাছাকাছি নিশ্চয়ই এই ধরনের আমাদের যে সেন্টার গুলো থাকে, তো সেখানকার এই ব্যবস্থাপনা কি বা সেখানে কি করা হয়, এই আইসিডিএস সেন্টারের সঙ্গে বিভিন্ন রকমের মানে কি বলে ছোট শিশুদের কানেক্ট করা হয়ে থাকে, তাদের সেখানে কিরকম ভাবে আপব্রিঙ্গিং করা হচ্ছে, সেইগুলো কিন্তু তোমরা একটা প্র্যাকটিক্যাল পাবে। এটা কাইন্ড অফ এ প্রজেক্ট বেস একটা প্র্যাকটিক্যাল হবে, তোমাদের কোথাও কত ভিজিট নিয়ে যাওয়া হবে এবং তার এগেনস্টে বলা হবে একটা প্রজেক্ট রেডি কর। তো সেটা তোমাদের কাছে একটা খুব ইন্টারেস্টিং জিনিস। এছাড়া আইসিডিএস সেন্টার আমি একটা অপশন বললাম, আরো মাল্টিপল অপশন রয়েছে, ইন্ডাস্ট্রি ভিজিট রয়েছে, ডেয়ারি ফার্ম ভিজিট রয়েছে, অথবা মিড ডে মিল প্রোগ্রাম ইন স্কুল। মানে ধরো তুমি যে স্কুলে রয়েছে, তোমার স্কুলের মিড ডে মিল প্রোগ্রামের ওপরে তোমাকে একটা প্রজেক্ট দেওয়া হলো, তাহলে সেইটা তোমার কাছে আরো সহজ হবে। এই যে বিভিন্ন রকম টপিক, অথবা যদি কেউ কোনো গ্রামের দিকে কোনো স্লাম এরিয়াতে বা ভিলেজ এরিয়াতে তোমার কোনো রকম কোনো হেলথ এডুকেশন এইড নিয়ে কাউকে কিছু বোঝাচ্ছ, মানে এটা অনেকটা হচ্ছে এই যে একটু আগে নিউট্রিশন এডুকেশন পুষ্টি শিক্ষা বলছিলাম, এটা হচ্ছে পুষ্টি শিক্ষার প্র্যাকটিক্যাল। যে ধরো তুমি একটা জিনিস, তুমি যেটা জানো যে এই যে ভিটামিন, এই এই ফলের মধ্যে এই ভিটামিনটা পাওয়া যায়, এটা যদি তুমি গ্রামের দুটো মানুষকে বোঝাচ্ছ, এটাই তোমার একটা পুষ্টি শিক্ষা। তাহলে এটা হচ্ছে আমাদের ইউনিট 3। তো এই হচ্ছে টোটাল আমাদের ক্লাস 12 এর প্র্যাকটিক্যাল 30 মার্কসের, যেটা আমাদের থাকে। একদমই ভীষণ সুন্দর করে, খুব ভালো করে ল্যাবরেটরি চন্দ্রিমা আমাদের বুঝিয়ে দিয়েছে। তো আমি সবসময় যেটা বলি যে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট রাখো, আর 11-12 যেটা তুমি রাখবে সেটা তোমার হচ্ছে ভিত হবে, অর্থাৎ বেস। যে কোনো সাবজেক্ট, সেটা যদি তুমি আর্টস এর ব্যাকগ্রাউন্ডেও নাও, কমার্সের ব্যাকগ্রাউন্ডেও নাও, বা সায়েন্সের ব্যাকগ্রাউন্ডেও নাও, বা আমাদের নিউট্রিশন ব্যাকগ্রাউন্ডে রাখো, সেটা হবে তোমার বেস বা ভিত। তো আজকে যেটা তুমি চুজ করবে সেটাই কিন্তু তোমার ভবিষ্যৎ গড়ে দেবে। তো চুজ ওয়াইজলি। আমি খাদ্যের দিক থেকেও বলি, সবসময় বলেছি ডায়েটের পার্ট থেকে, যে চুজ ওয়াইজলি, এমন খাবার সিলেক্ট করো বা করুন যে যেটা খুব ভালোভাবে, মানে লোকের প্ররোচনায় নয়। তো সিমিলারলি আমরা যখন একটা জিনিস কিনতে যাই, হ্যাঁ, যে কোনো জিনিস হতে পারে, নিজের পছন্দের কোনো ড্রেস, জুয়েলারি বা কোনো কিছু অ্যাক্সেসরিজ, সেটা আমরা কিন্তু এত রিভিউ দেখে এত কিছু করে কেনাকাটা করি। তাহলে হোয়াই নট ইন আওয়ার হেলথ অ্যান্ড এডুকেশন সিস্টেম, যেটা আমাদের জীবন গড়ে দেবে, তাই না, আমাদের স্বাস্থ্য তৈরি করবে। যে আজকে আমরা ওয়ার্ল্ড হেলথ ডে তে দাঁড়িয়ে এতগুলো কথা বলছি, তো আমরা স্বাস্থ্যটাকে যে মেনটেন করব, তার জন্য তো আমরা ভিত গড়ি না। আমরা যে আজকে বলি এডুকেশন সিস্টেম এই চাই, আমার এই হচ্ছে না, এখানে তাই পাচ্ছি না, চাকরি হচ্ছে না, এত কথার আগে তো আমাকে বেস ক্লিয়ার করতে হবে, তাই না? তো বেস, এবং আমাদের যে কোনো, মানে বেস হচ্ছে 11-12, পরিষ্কার কথা।
11-12 অবশ্যই। যেভাবে তুমি তোমার ভিত করবে সেটাই কিন্তু তোমাকে তোমার ভবিষ্যৎ জীবনে এগিয়ে নিয়ে যাবে। তো এই টোটাল আলোচনাটা যারা ছিলে তো ভালোই, যারা শুনলে না পরে শুনে নিতে পারো। কিন্তু এখান থেকে কতগুলো কোয়ারি আর কোয়েশ্চেন্স চলে আসে যেগুলো আমি একটা একটা করে চন্দ্রিমাকে একটু জিজ্ঞাসা করে নেবো অন বিহাফ অফ অল নিশ্চয়ই আওয়ার নিশ্চয়ই। স্টুডেন্টস অ্যান্ড গার্জেন। বিশেষ করে ডেফিনেটলি। গার্জেনদের, মানে আমি স্কুলে পড়াতে গিয়েও দেখেছি যে গার্জেনদের মধ্যে প্রচুর মিসকমিউনিকেশন থাকে, সেই জায়গা হুম থেকে হুম বুঝতেই পারে না। এটা কিন্তু অজানা থাকতেই পারে, সেটা কোনো দোষের নয়। কিন্তু আমি সবসময় বলি একজন এক্সপার্টের সাথে কনসাল্ট করুন। যেমন অনেক স্কুল আছে নিউট্রিশনকে আর্টস এর ব্যাকগ্রাউন্ডে রেখে দিয়ে থাকে এবং সেখানে হুম কেমিস্ট্রি বায়োলজির কোনো জায়গায় থাকে না। সেই জায়গা থেকে একটা হুম স্টুডেন্টের লাইফ কিন্তু স্কুল নষ্ট করে দিচ্ছে এবং গার্জেনদের পক্ষে কিন্তু জানা সম্ভব হয় না যে কোনখানে কি। এবার তারপরে তাদের কোশ্চেন আসে যে আমি এবারে কি করব, কি নিয়ে পড়াশোনা করব, কি নিয়ে পড়াশোনা করলে আমি কিভাবে এগোতে পারবো। কারণ তার বেসটাকেই, মানে সেই স্কুল বলি বা অন্যের প্ররোচনা যাই বলি না কেন, সেটা কিন্তু ঘেঁটে রয়েছে। তাহলে সে কি করে ভালো একটা ফিউচার দেখবে যেখানে তার বেসটা নেই। তো 11-12 এমন সাবজেক্ট চুজ করা উচিত যেদিকেই তুমি যাও না হুম কেন, তুমি নিউট্রিশনের দিকে নাও যেতে পারো, বায়োলজি দিকে যেতে পারো, কেমিস্ট্রির দিকে যেতে পারো, বা টেকনিক্যাল লাইনে যেতে পারো, কিন্তু তার আগে তোমাকে তো বেস করতে হবে। তো এই জায়গা থেকে কিন্তু শিক্ষার মান একটা অনেক বড় আমাদের জীবনে ভূমিকা রাখে। এবার বেসিক 11-12 ছেলে মেয়েদের কত বয়স হয়, 16-17 বছর, তো তাদের পক্ষে তো সত্যি হুম ক্যারিয়ার গাইডেন্সটা নেওয়া বা বোঝা সেইভাবে পসিবল হয়ে ওঠে না। তো সেই হুম জন্যই আমি হুম বলি অবশ্যই একজন এক্সপার্টের কাছে যাও এবং যারা কেরিয়ার কাউন্সিল করে বা যে কোনো টিচার যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদেরকে পরামর্শ নাও, তাদের পরামর্শ নাও, তাদের থেকে জানো, তবে তুমি চুজ করো। এবং এই যে পিরিয়ডটা আসছে, অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট বের যদি দেরি আছে, এখনো কিন্তু অনেক সময় আছে। যারা নতুন মাধ্যমিক থেকে 11-এ উঠবে, তোমাদেরই কিন্তু এই সেমিস্টার, তোমাদের হাত ধরে এই সেমিস্টার সিস্টেমটা কিন্তু চালু হবে। তো তোমাদের কাছে কিন্তু এটার অনেক বড় অপরচুনিটিও আছে, এটাকে কাজে লাগাও এবং সেইভাবে তোমাদের সাবজেক্ট গুলোকে চুজ করো। টিচারদের সাহায্য নাও, আমাদের সাহায্য নাও। আমি তো সবসময় আছি, চন্দ্রিমাকে যে কেউ জিজ্ঞাসা করতে পারো, সকলকে, মানে শুধু এটা নয় যে নিউট্রিশন মানে শুধু এটা নয়, তোমরা বায়োলজির যে কোনো, হুম আমি তো আগেই বলেছি, যে কোনো সমস্যা হোক, লাইফ সায়েন্স বা বায়োলজি যে কোনো দিকে তুমি আমাকে বলতে পারো, আমরা যতটা পারবো কিন্তু হেল্প করবো। আচ্ছা, তো এই হুম বিষয় থেকেই যদি আসি, কয়েকটা হুম কোয়েশ্চেন রয়ে যায়। অনেকেই বলে যে বিভিন্ন মিসকমিউনিকেশন আছে, মিথস আছে, সেগুলো নিয়ে আমি আর একটা লাইভ সেশন করবো এবং সেখানে আমি একজন টিচারকেই রাখার চেষ্টা করবো যাতে এই মিসকমিউনিকেশন গুলো ক্লিয়ার হয়। সেগুলো তো আমি পড়াচ্ছি, সেটা একটা নিশ্চয়ই। অনেক বড় সেশন হয়ে যাবে বলতে গেলে। তো আমার যেটা কোয়েশ্চেন আছে, যেটা প্রত্যেক বছর আমরা হ্যাঁ। ফেস করি, যে 11-12 বায়োলজি রেখেছিল, হয়তো হুম রেজাল্ট ভালো হয়নি, 12-এ গিয়ে কেমিস্ট্রি আছে কিন্তু নিউট্রিশন ছিল না। হুম তো তারা কি হুম ভবিষ্যতে নিউট্রিশন পড়তে পারে ইন বিএসসি বা এমএসসি? হ্যাঁ পারবে। তার কারণ হচ্ছে নিউট্রিশন যেহেতু বায়োলজিরই একটা ব্যাকগ্রাউন্ড, মানে ওটারই একটা বেস বলা যেতে পারে, মানে লাইফ সায়েন্সেরই দুটো হাত বলা যেতে পারে, একটা বায়োলজি একটা নিউট্রিশন। তাহলে সেক্ষেত্রে এটা অনেকে আবার এরকমও একটা কম্বিনেশনে বলে যে আমার তো পিওর সায়েন্স, কিন্তু সে পরবর্তীকালে নিউট্রিশন পড়তে চাইছে, তাহলে তো সে 11-12 নিউট্রিশন পাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে কি কলেজে পাবে? পাবে। আর আর যদি কেউ কম্বিনেশনে, কারোর এইচএস কম্বিনেশনে বায়োলজি রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, তাহলে সেও কিন্তু পরবর্তীকালে নিউট্রিশন অনার্স নিতে পারবে, সেক্ষেত্রে অসুবিধা হবে না। কারণ কি বায়োলজি থাকলে নিউট্রিশন অনার্সটা যে কোনো কলেজেই দিয়ে দেয়, তারা অসুবিধা করে না আমি যতদূর জানি। ব্যাস, তাহলে তো কোনো সমস্যাই রইলো না। তো যারা যারা পরেও চাও তাহলেও তারাও এই ব্যাকগ্রাউন্ডে আসতে পারো। আচ্ছা, আর একটা প্রশ্ন আসে যে হুম নিউট্রিশন অনার্স কেন করবো, পড়ে কি হবে, বা এখানে কেরিয়ার স্কোপ কি, গাইডেন্স কিভাবে, সেটা তুমি একটু গাইড করবে, একটু বলে দাও সবাইকে। একদম একদম আমি বলতে চাইবো সেটা হচ্ছে যে নিউট্রিশন বিষয়টা আমাদের, এটা কিন্তু আমরা মেডিকেল প্রফেশনালসই বলতে পারি। আমরা যেরকম আমরা আমাদের শারীরবিদ্যা পড়ে, ফিজিওলজি পড়ে আমরা যেরকম একজন ডাক্তারকে দেখি যে তিনি একজন রুগীর চিকিৎসা করছেন, তেমনি একটা রুগীর চিকিৎসার জন্য ওষুধের সাথে পথ্য প্রয়োজন। আমাদের নিউট্রিশন হচ্ছে সেই পথ্যেরই পথ্যবিজ্ঞান। তো নিউট্রিশন সাবজেক্টটাকে যদি তুমি ক্লাস 11-12 ভালো করে পড়ো এবং পরবর্তীকালে তোমার এটাতে যেভাবেই হোক অনার্স করে, তাকে কিন্তু তোমাকে মাস্টার্সটা করতে হবে। কারণ কি সত্যি কথা বলতে শুধু অনার্সটুকু করেই যদি তুমি মনে করো যে আমি একজন ডায়েটিশিয়ান হয়ে যাব, এরকম কিন্তু ভাবাটা ভুল। তার কারণ হচ্ছে যে কোনো জিনিসের আপ টু দা মার্ক তোমাকে যেতে হবে। তো এমএসসি হচ্ছে নিউট্রিশন নিয়ে পড়ার একদম হায়েস্ট অবধি, যে এই অবধি জানলে এবার তুমি যে কোনো ক্ষেত্রে যে কেরিয়ার স্কোপ,
যেটা ও বলতে চাইছিল, যে যেটা সবার একটা কোয়ারি, যে কেন পড়বো নিউট্রিশন। কেরিয়ার স্কোপের জায়গা দিয়ে বলতে চাইবো, আমাদের এখানে এখন মানে কি বলবো, সারা ইন্ডিয়াতেই বলো, প্রত্যেকটা হসপিটাল, প্রত্যেকটা মানে কি বলবো, যে নার্সিং হোম বলো, মাল্টি স্পেশালিটি হসপিটাল বলো, সমস্ত জায়গাতে কিন্তু ডায়েটিশিয়ান এই ডেজিগনেশনের একজন থাকেন, এবং সেই ডেজিগনেশনে যারা থাকেন তারা কিন্তু নিউট্রিশন ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে। এটা আমি বললাম একটা। এবং নর্মাল যারা নিউট্রিশনিস্ট, তারাও কিন্তু আমাদের গভর্নমেন্টের বিভিন্ন রকমের এই যে আইসিডিএস সেন্টার, সেখানে এক ধরনের থাকছে, গভর্নমেন্ট জেলা যে হসপিটাল গুলো থাকে সেখানেও কিন্তু নিউট্রিশনিস্ট থাকেন, এবং বিভিন্ন রকমের এনজিও ওয়ার্ক থেকে শুরু করে সেখানে। তো এই বিভিন্ন রকম কর্মক্ষেত্রে ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্ট হতে গেলে নিউট্রিশন সাবজেক্ট পড়া 11-12, গ্রাজুয়েশন এবং এমএসসি, তোমাকে যেভাবেই হোক এমএসসি অব্দি পড়ে এবার তুমি ইজিলি যে কোনো এই ভালো জায়গায় জবে পেয়ে যেতে পারো। আর হ্যাঁ, পড়াশোনা একাডেমিক লাইনে যদি কেউ থাকতে চাও, তাহলে সেক্ষেত্রে হচ্ছে নিউট্রিশনে পরবর্তীকালে উচ্চ শিক্ষা, রিসার্চের স্কোপ রয়েছে আফটার এমএসসি, সেটা তুমি সেই লাইনেও যেতে পারো। তো এই হচ্ছে আমাদের নিউট্রিশনের কেরিয়ার অপরচুনিটিস। এবং হ্যাঁ, আমরা শিক্ষকতাকেও ভুললে চলবো না, টিচিং প্রফেশনেও আমরা নিউট্রিশনে আসতে পারি, এবং সেক্ষেত্রে সম্ভবত বিএড একটা প্রফেশনাল ডিগ্রি সেটা লাগে, এবং সেটা হলে তুমি যে কোনো রকমের আমাদের স্কুল যেগুলোতে তোমাদের নিউট্রিশন সাবজেক্ট রয়েছে সেখানে ভ্যাকেন্সি থাকলে, বা হোম সায়েন্স সাবজেক্ট রয়েছে সেখানেও তোমরা কিন্তু ইজিলি অ্যাপ্লাই করতে পারো। তো এই হচ্ছে আমাদের নিউট্রিশনের কেরিয়ার অপরচুনিটি। তার মানে দেখছি সব দিকেই কিন্তু নিউট্রিশনিস্ট না ছাড়া ছাড়া চলবে না, মানে এরকমই একটা জায়গায় এসে আমরা কিন্তু ইন ফিউচার ওই একদম জায়গাতে গিয়ে দাঁড়াবো। কারণ এই যে ঠিক। স্বাস্থ্য দিবসে কথা বলছি, মানুষের স্বাস্থ্য তো কে গড়ে দেবে, তাই না? তো তার ক্ষেত্রে নিশ্চয়ই। নিউট্রিশনিস্ট বা পুষ্টিবিদের কিন্তু প্রয়োজনীয়তা অনস্বীকার্য, সব জায়গাতেই রয়েছে। এবং একদম সেখানে হেল্প ঠিক করবে ঠিক। আমাদের কেমিস্ট্রি এবং বায়োলজি। তো এইটা থেকেই একটা কোয়েশ্চেন আসে, অনেকে বলে যে কেমিস্ট্রি তো খুব শক্ত লাগে, কেমিস্ট্রি রাখতে পারবো 11-12-এ, বা কেমিস্ট্রি তো আমার ছিল না, কিন্তু আমার এটা খুব ভালো লাগছে সাবজেক্টটা। তো কেমিস্ট্রি ছাড়া কি নিউট্রিশন অনার্স পসিবল? এই জিনিসটা আমি একটা জিনিস জানাতে চাইবো সবাইকে। হ্যাঁ, এখন প্রেজেন্ট সিনারিওতে কিছু কিছু জায়গা আছে যারা এই যে যেটা অনেকে বলছে যে কেমিস্ট্রি ভয় লাগছে, কিন্তু তারা নিউট্রিশন নিয়ে পরবর্তীকালে পড়তে চাইছে। আমি বলতে চাইবো, আমাদের পশ্চিমবঙ্গে বিদ্যাসাগর ইউনিভার্সিটির কথা আশা করি সবাই নাম শুনেছো বা জানো। বিদ্যাসাগর ইউনিভার্সিটির কিছু কিছু কলেজ আছে কিন্তু যারা এই সুযোগটা দেয়, যে তারা নিউট্রিশন অনার্সের সাথে পাশে কেমিস্ট্রিটা রাখে না। তো তারা সেইটা অপরচুনিটি দেয় যে তারা ইন ফিউচার বিএসসি তে কেমিস্ট্রি ছাড়া নিউট্রিশন নিয়ে পড়তে পারবে। কিন্তু আমি নিজে একজন পার্সোনালি টিচার হয়ে বলবো সেটা করা উচিত না। তার কারণ হচ্ছে, তুমি হয়তো বিএসসি তে গ্রাজুয়েশন লেভেলে কেমিস্ট্রি ছাড়া কাটিয়ে নিলে, কিন্তু এমএসসি তে তুমি কি করবে? এমএসসি তে তোমার কেমিস্ট্রি পাস নয়, আমাদের পাশে তো এমএসসি তে থাকে না, কিন্তু সেখানে তোমার কেমিস্ট্রি সাবজেক্টের ভেতরেই ঢুকে বসে রয়েছে। অর্থাৎ যত তুমি কেমিস্ট্রি থেকে পালাতে চাইবে, তত কেমিস্ট্রি তোমাকে আঁকড়ে ধরবে। তো আমি সেই জন্য তোমাদের প্রত্যেককে বলবো যে কেমিস্ট্রি মোটামুটি একটু বুদ্ধি করে পড়লে ঠিক সোজাই লাগবে, কিন্তু কেমিস্ট্রি ছাড়া এগোনোটা কিন্তু ভুল। এবং আমাদের কলকাতায় কিছু প্রাইভেট কলেজেস রয়েছে যারাও কিন্তু নিউট্রিশন অনার্স কেমিস্ট্রি ছাড়া দেয়, কিন্তু আমি বলবো সেক্ষেত্রেও তোমরা মানে কেমিস্ট্রি মানে রাখো সাবজেক্ট কম্বিনেশনে, পড়তে অসুবিধা হবে না, কারণ নিউট্রিশন কেমিস্ট্রি অনেকটাই কাছাকাছি, অসুবিধা হওয়ার কথা না। বায়োলজিটাও সেটাই দেখছি যে পুরোটাই কিন্তু একদম বায়োকেমিস্ট্রি রয়েছে, এনজাইম রয়েছে, মাইক্রোব্যাকটেরিয়াম আর মাইক্রোবায়োলজিরও পার্ট রয়েছে। তো কেমিস্ট্রি ছাড়া কিন্তু হুম। হয় না। আর আমাদের বাস্তব জীবনেও নিশ্চয়ই। যদি আমরা দেখি, কেউ আমাকে ভুল বোঝাতেও পারবে না, পড়াশোনার কোথাও না কোথাও তো একটা রয়েই যায় না, শুধু তো আমরা লেগেই যাবে খাতায় কলমে এটা, শিক্ষা হ্যাঁ। পাই না। হ্যাঁ, জীবনে যেটা কাজে লাগে সেটাই আমাদের পড়াশোনা। তো জীবনে অবশ্যই কাজে লাগার জন্য অবশ্যই। কিন্তু রসায়ন বিদ্যার খুব অনেক 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 অংশে তার ভূমিকা রয়েছে। তো আমরা একদমই লাইভ অনেকটাই। সেশনের শেষের দিকেই পৌঁছে গেছি। তো একটা ছোট্ট টপিক দিয়ে শেষ করব। একটা ছোট কোয়েশ্চেন, হ্যাঁ। এটা বলতে পারো, একটু ইন্টালেকচুয়াল হতে পারে, অনেকে অনেক রকম কথা বলতে পারে। তো তুমি বলো অ্যাজ এ টিচার, যে আমাদের বর্তমানে শিক্ষা ব্যবস্থা নিয়ে তুমি কি বলবে?
নতুন এই যে মানুষের মনে এত ভয় হ্যাঁ, ভীতি বিভিন্ন রকমের হিংসা বিদ্বেষ অনেক কিছুই রয়েছে, সেগুলোতে আমরা যাচ্ছি না। একদম প্রতিদিন একদম যখন আমরা একদম। দেখি, আমি নিজে আমার খুব কষ্ট লাগে যে একটা পড়াশোনার বিষয় বা শিক্ষার বিষয় আজকে কোথায় গিয়ে মানে নেমেছে, কিন্তু তবুও আমি মানে অ্যাজ এ টিচার অ্যাজ এ নিউট্রিশনিস্ট মনে প্রাণে বিশ্বাস করি যে পড়াশোনা ভিন্ন, এর মানে কোনো দ্বিতীয় দ্বিমত নেই, মানে পড়াশোনার কোনো তুলনা হয় না। মানে একজন যে শিক্ষিত ব্যক্তি, এই যে আমরা একটা ছোটবেলা থেকে পড়ে আসতাম না সংস্কৃতের শ্লোক যে স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে, তো বিদ্বান ব্যক্তির ঠিক। কিন্তু কোথাও না কোথাও তো দাম আছে। তবুও আজকের দিনের কথা, আজকে এখানে দাঁড়িয়ে 2024-এ দাঁড়িয়ে তুমি বলো অ্যাজ এ টিচার অ্যাজ এ মানুষ, বা আমরা এখনো শিখছি, আমরাও কিন্তু একজন মানে শিক্ষার্থী বলতে পারি। নিশ্চয়ই তো নিশ্চয়ই শিক্ষার মান নিশ্চয়ই। নিয়ে তুমি কি বলবে বলো আজকালকার দিনে? আচ্ছা, একটা জিনিসে আমরা মানে যারা বিশেষ করে এই শিক্ষকতা পেশার সাথে যুক্ত রয়েছি, তাদেরকে এই প্রশ্নটা বারবার শুনতে হয়। সেটা হচ্ছে যে এত পড়ে কি হবে? এই প্রশ্নটা সবার মুখে মুখে আমরা প্রায় শুনি যে এত পড়ে কি হবে। আমার কথা হচ্ছে, আমরা যদি অনেক পড়াশোনা করার পর আজকে যেটুকু করতে পারছি, আজকে যদি আমরা পড়াশোনাটা নাই করি, তাহলে সেইটুকু কি আদৌ করতে পারবো? বিশেষ করে আমি পড়াশোনা শিক্ষার মান বলতে যেটা বলতে চাইবো, সেটা হচ্ছে মানের অনেক অবনতি হয়েছে অবশ্যই। তার কারণ হচ্ছে আগেকার দিনের আমাদের যে কোনো বিষয় সম্বন্ধে আগ্রহ, সেই আগ্রহটা এখনকার শিক্ষার্থীরা যারা রয়েছে তাদের অনেকটাই কমে গেছে। তারা শুধুমাত্র আমার বিষয় নয়, নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞান বিষয় না, তারা যে কোনো অন্যান্য বিষয়তেও তাদের সেই যে একটা পড়াশোনায় আমরা ক্লাসে যখন একজন টিচার পড়াতেন, আমরা নিস্তব্ধতা হয়ে যেতাম, মানে একদম অন্য জগতে মনে হতো সে পড়ার মাধ্যমে পৌঁছে গেছি। কিন্তু বর্তমানে আমি নিজেও যেহেতু এইরকম ছাত্রছাত্রীদের নিয়ে সারা দিনই চলতে হয়, তো তাদেরকে দেখি তারা মানে একটা পরীক্ষা করতে হবে, নম্বর পেতে হবে, এই অবধি। কিন্তু ভালোবেসে পড়া, এইটা অনেক জরুরি একটা শিক্ষার মানের জন্য। তো শিক্ষার মান, সেটা আর আমরা আশা করছি এই যে নতুন সেমিস্টার সিস্টেম, যদি শিক্ষার্থীরা এই সিলেবাসটাকে একটু অ্যাট্রাক্ট ফিল করে, সেই জন্যই কিন্তু আমাদের এই সিলেবাস প্যাটার্নের একটা এই এত দিন বাদে একটা মানে অনেক রকম পরিবর্তন আনলো বোর্ড। যেটা কিন্তু আমরা ইউজুয়ালি জানি যে লাস্ট মনে হয় সম্ভবত 2015 সালে সম্ভবত, মানে প্রায় 10 বছরের মাথায় আবার একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। তো আমি একজন শিক্ষার্থী মানে শিক্ষার্থীর কে রিকোয়েস্ট করব যে নতুন সিলেবাস খুব ভালো করে ইন্টারেস্ট নিয়ে পড়ো, তবেই তোমাদের দ্বারাই আমাদের শিক্ষার মান আরেকটু এগোতে পারবে। কারণ কি, পড়াশোনার জিনিস অনেক রয়েছে, কিন্তু একজন শিক্ষার্থীকে সেটাকে আগ্রহ নিয়ে সেটাতে পড়তে হবে, তবেই তুমি সেই জিনিসটাতে সঠিকভাবে জ্ঞান অর্জন করতে পারবে। আর জ্ঞান অর্জন করলে সাফল্য তোমার নিশ্চয়ই আসবে। সেক্ষেত্রে কোনো জিনিসটাতেই তাড়াহুড়ো চলবে না, যত্ন সহকারে বুঝে জিনিসটাকে ভালোবেসে পড়লে একদিন না একদিন সেই জিনিসটাতে সাফল্য আসতে বাধ্য। তো আমি একজন টিচার হিসেবে এটাই বলবো যে শিক্ষার মানে আপ ডাউন আছেই। তো আমরা আশা রাখছি যে নতুন সিলেবাসের মাধ্যমে সেটা একদিন না একদিন আবার সেই পুরোনো জায়গা ফিরে পেতে সক্ষম হবে। একদমই, আমরা সেইটুকু আশাবাদী এবং আশা নিয়েই তো আমরা বেঁচে থাকি মানুষ, সেটারই আমরা মানুষ, তাই আশা রাখি। তো অবশ্যই। শিক্ষার মান সেই জন্যই আজকে আমাদের লাইফটা এটাই ছিল, সেই অ্যাওয়ারনেসটুকু দেওয়া, সেই ভালোবাসাটুকু ফিরিয়ে আনা পড়াশোনা, শিক্ষকদের প্রতি, শিক্ষার প্রতি, নিজের পড়াশোনা নিজের সাবজেক্ট, তোমারই তো সাবজেক্ট, তোমারই তো জীবন গড়বে, তো একদম। তোমার জিনিস, তাই না? যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম, একটা জিনিস নিজের যেটা খুব অন্তরঙ্গ, একটা ব্যাগ হোক বা একটা ঘড়ি বা জুতো, সেটাকে আমরা কত আঁকড়ে ধরি। তো শিক্ষা তো তোমার নিজের, তাই না? তুমি যেটা তৈরি করবে সেটা তোমারই পাথে হয়ে হুম। থাকবে। তো সব সময় তোমার জীবনে সেটাই থাকুক। আমাদের দুজনের পক্ষ থেকেই অনেক শুভেচ্ছা। নতুন যারা আছো, শিক্ষার্থী যারা আছো, ভবিষ্যতে যারা এগোবে, আশা রাখবো তোমরা জীবনে অনেক উন্নতি করবে, এটাই আমাদের শুভকামনা রইলো। যাই হোক, আমরা লাইভ সেশনটা এবার শেষই করবো। তো চন্দ্রিমাকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করব। ভীষণ ভীষণ থ্যাংক ইউ, মানে থ্যাংকস সো ভেরি মাচ যে আমাদের এতটা সময় দিল। ও কিন্তু প্রচন্ড ব্যস্ত, আগে বলে রাখি। চন্দ্রিমার যেটা বলিনি সেটা বলে রাখি এবার। চন্দ্রিমা কিন্তু ও বেসিক্যালি বরানগর থেকে, কিন্তু ওর স্কুলটা বলি, স্কুলটা হচ্ছে হাওড়া শালকিয়াতে। স্কুলের নাম হচ্ছে মৃগাঙ্গ দত্ত স্মৃতি
বালিকা বিদ্যাপীঠ, ও ওখানকার নিউট্রিশন টিচার, 11-12 এর ক্লাস নেয়। এছাড়া ও নিজে প্রাইভেট টিউশনও পড়ায়, ওর নিজের বাড়িতে পড়ায়, অনলাইনও পড়ায়। যারা কি ওর কাছে পড়তে চাও তাহলে কিন্তু ওর সাথেও যোগাযোগ করতে পারো, অনলাইনেও কিন্তু পড়িয়ে দেবে। সেই ক্ষেত্রে তুমি কোথায় থাকো সেটা কিন্তু ম্যাটার করে না, একদম খুব সুন্দরভাবে কিন্তু ক্লাস একদমই না। কন্ডাক্ট করে। আমি সেটা জানি বলেই বলছি। তো তো ও কিন্তু সেই জায়গা থেকে পুরো গাইডেন্স দেবে। পড়াশোনা মানে যে শুধু লিখিয়ে দেওয়া পড়িয়ে দেওয়া তা নয়, গাইডেন্স যেটা যেটা আমরা বলতে চাইছি এটার মাধ্যমে, যে গাইডেন্সটা নিশ্চয়ই। ভীষণভাবে দরকার। তো এটা চন্দ্রিমার কোয়ালিফিকেশন হচ্ছে এমএসসি মাস্টার্স, ও ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, তারপর ও বিএড করেছে, এবং ও কিন্তু একজন সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটরও। তো সেই জায়গা থেকে তোমরা সব রকম হেল্প পাবে। তো চন্দ্রিমা আজকে ছিল আমার সাথে ভীষণ ভাবে অনেক। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে অতটা সময় দিয়ে ও কিন্তু অনেকটা ভালোভাবে বুঝিয়ে দিয়েছে, একদম টিচারের মতো। তো আমি ওকে সেই জন্যই বলেছিলাম যে তুমি একদিন আমার সাথে থেকো, তাহলে স্টুডেন্টদেরও খুব উপকার হবে। তো থ্যাংক ইউ সো মাচ চন্দ্রিমা তোমাকে। নেক্সট কোনো আবার মোস্ট যখন আমরা এই ওয়েলকাম। বিষয়ে থাকবো তোমাকে নিশ্চয়ই পাশে পাবো। নিশ্চয়ই, নিশ্চয়ই। আর তামান্নাকেও আমি বলবো আমার তরফ থেকে থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আমাকে আজকে গেস্ট হিসেবে রাখার জন্য। কারণ কি, এই জিনিসটা সত্যি কথা বলতে স্টুডেন্টদের ডিটেলসে জানার দরকার ছিল। তো আমি আশা করছি যেটুকু জানি আমি স্টুডেন্টদের ভালোর জন্য সেটাকে ভালো করে বুঝিয়ে বলতে পেরেছি। এছাড়াও যেটা তামান্না বললো, যদি কারোর কোনো রকম কোনো গাইডেন্সের প্রয়োজন পড়ে, ডেফিনেটলি আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অলওয়েজ তোমাদের জন্য ওপেন রয়েছে। এনি কাইন্ড অফ গাইডেন্স অ্যাবাউট নিউট্রিশন বা নিউট্রিশনের বাইরেও কোনো রকম পড়াশোনার বিষয় কিছু দরকার পড়লে ডেফিনেটলি আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। এবং আমি তামান্নাকে বলবো ফিউচারে আরো এরকম সুন্দর সুন্দর লাইভ সেশন রাখার জন্য, এবং আমিও চেষ্টা করবো ভবিষ্যতে আরো নতুন কোনো টপিকে আবার তোমাদের সবার সাথে কানেক্ট হওয়ার জন্য। থ্যাংক ইউ। তুমি তোমার নাম্বারটা একটু বলে দাও, ওকে, আর একটু কমেন্ট সেকশনেও লিখে দেবে আচ্ছা, আফটার লাইভ। ওকে ওকে। আমার নাম্বার হচ্ছে 8617742029। এটা আমার হোয়াটসঅ্যাপেও অ্যাভেলেবেল রয়েছে। যদি কারোর কোনো রকম এই সাবজেক্ট বিষয়ে, যে কলেজে ভর্তি হোক বা কোনো রকম কোনো সাবজেক্ট কম্বিনেশনের ডিটেলস জানতে চাইছো, তাহলে ডেফিনেটলি আমাকে হোয়াটসঅ্যাপ করে রাখতে পারো। তোমরা অবশ্যই রেসপন্স পেয়ে যাবে। এবং আমি কমেন্ট সেকশনেও আমার নাম্বারটা দিয়ে রাখবো। এনি কাইন্ড অফ প্রবলেম আমার সঙ্গে তোমরা যোগাযোগ করতে পারো। আর শুধু 11-12 নয়, কলেজ এবং আফটার কলেজ অর্থাৎ এমএসসির ক্ষেত্রে বা এন্ট্রান্স এর ক্ষেত্রেও তোমরা একদম, যে কোনো গাইডেন্স কিন্তু চন্দ্রিমার থেকে পাবে। ও কিন্তু সেই বিষয়ে কিন্তু ক্লাসও করায়। তো অনলাইন অফলাইন বোথ একদম। আর অ্যাপ্লিকেবল। হ্যাঁ, তোমরা ওর সাথে কন্ট্যাক্ট করে নিও। আর আফটার লাইভ চন্দ্রিমা ওর নাম্বারটা এখানে লিখে দেবে। তো থ্যাংক ইউ সো শিওর মাচ শিওর, সবাইকে যারা ডেফিনেটলি। এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলে, আমাদের সাপোর্ট করে গেলে। ইন ফিউচার আবার একটা নতুন লাইভ সেশনের সাথে দেখা হবে। তো আজকে আমরা আসি। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। নমস্কার।